একটা ছেলের নজর বাঁচবা কিছু গভীর আর চিতার থেকেও দ্রুত হয়। মার্জিত পোশাকের ভিতরে অন্তর্বাস, এরা চোখে দেখেই মেপে দিতে পারে। এক পলক একটা অচেনা মেয়েকে দেখে মনে মনে কামনা করতেও ভোলে না। আর তুই নিজেকে শোডাউন করতে এইভাবে স্টেজে উঠে পড়েছিস। নিবিড়ের নামের সাথে জড়িয়ে তোর সাহস কি করে হলো এমন ঘৃণিত কাজ করার? জিয়ানার গ্রীবাদেশ চেপে ধরে রাগে হিসিয়ে বলে নিবিড়। প্রচণ্ড চাপের ফলে চোখ উল্টে এলো জিয়ানার। আচম্বিতে গলা ছেড়ে খোলা চুলের গুছি শক্ত করে বাম হাতের মুঠোয় নিয়ে আর্টিফিশিয়াল রঙে অল্প গোলাপি এই ঠোঁটগুলোকে ডান হাত দিয়ে ঘষতে ঘষতে আবারও বলল, কি মেখেছিস এগুলো? তুই কি বাজারের মেয়ে? এগুলো কেন দিবি? আর কে কি দিয়েছিস? কাকে সিরিয়াস করতে চাস বল, কথা বলছিস না কেন? জিয়ানা গত 5 মিনিট ধরে কি হচ্ছে তার সাথে কিছু টের পাচ্ছে না। মনে হচ্ছে ব্ল্যাক হোলে পড়েছে। মেকআপ আর্টিস্টের অনুরোধে মেকআপ নিল। একবার শুধু মিররে দেখেছিল, ন্যাচারালি লাগছে তাকে। তবে নিজের সৌন্দর্য যে ফুটে উঠেছে সেটা বোঝা যাচ্ছে। ফাইনাল টাচের কথা বলে নিজের ফোন চেক করলো ভদ্রমহিলা। তারপর হঠাৎ টেনে স্টেজে, সেখান থেকে তামান্না টেনে হেঁটে সামনে আগানো। একেবারে সামনের সারিতে নিবিড় দাঁড়িয়েছিল। তারপর নিবিড় হাতের খাতা আর কলম ছুঁড়ে মেরে হুঙ্কার দিয়ে বলে উঠে, আজ এই মতো থেকে ক্যাম্পাসের সকল প্রকার সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করা হলো। তারপর স্টেজে উঠে জিয়ানার হাত খপ করে ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে যায় তখনকার মেকআপ রুমে। তামান্না পেছন পেছন এলে নিবিড়ের করা ধমকে সেখানে দাঁড়িয়ে পড়ে সে। আর এখন নিবিড়ের রোশানুল্লের শিকার সে। কি করেছে জিয়ানা? দোষটা কোথায়? এইভাবে মারি বা খাচ্ছে কেন? এই লোকটা কথায় কথায় গলা টিপে ধরে কেন? জিয়ানার ছোট্ট মন নির্দেশ দিল, অভিমান কর, অনেক অনেক কষ্ট পা জিয়ানা। অকারণে সবার রোশানলের শিকার হোস বারবার। তোর জন্য সহমর্মিতা। জিয়ানা কষ্ট পায় না, শরীরে ব্যথা লাগে, কিন্তু সেই ব্যথা মনকে ছুঁতে পারে না। মন একবার কষ্ট পাওয়া শুরু করলে প্রচণ্ড নাজুক হয়ে যায়। জিয়ানা মনে মনে বিশ্বাস করে তার জীবনের দুঃখগুলো হবে পাহাড় সম, যেগুলো মোকাবিলা করার জন্য ছোট ছোট কষ্টগুলা টপাটপ গিলে ফেলতে হবে পানি ছাড়া। তবে এখন এবং আগেও নিবিড়ের অহেতুক গায়ে হাত উঠানোতে জিয়ানার কোথায় যেন সূক্ষ্ম একটা কষ্ট টুনটুন করে বেজে যাচ্ছে। এমনকি সেই অভিমান মিশ্রিত কষ্টের কারণে তার নিজেকে প্রমাণ করার ইচ্ছে হলো না। জিয়া না একেবারে ফ্রিস্ট হয়ে আছে দেখে নিবিড় তাকে ছেড়ে দেয় আর পাশের চেয়ারে সর্বশক্তি দিয়ে লাথি দিল। চেয়ার পড়ার শব্দে তামান্না অনুমতি ছাড়াই দৌড়ে প্রবেশ করলো অস্থায়ী সেই রুমে। এসেই দেখে জিয়ানা চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আর নিবিড় আরেক কোনায়। তামান্না জিয়ানার কাছে গিয়ে বলে, সরি জেনিয়া, আমার জন্য আজ তোমাকে হিউমিলেট হতে হলো। আসলে আমরা জেনি, মৌ আর মিম মিলে প্ল্যান করি যে ক্যাম্পাসের মেয়েদের মুখ বন্ধ করব তোমাকে এই সাজে দেখিয়ে। তারা কিছুদিন থেকে শুধু তোমাকে না, তোমার পরিচয়িত তেরু পিঞ্চ করে নানান বাজে কথা রটাচ্ছে। এমনকি পরশু আমার আর জেনির সামনে একজন বলল তুমি নাকি ট্রান্সজেন্ডার, নিবিড়ের যোগ্য না। কত কথা রটাচ্ছে। আমরা জানি এসব কথা তোমার কিচ্ছু না এসে গেলেও আমাদের খারাপ লাগে। তুমি যে ঠিক কী পরিমাণ সুন্দর সেটা ওদের বোঝাতে যাওয়ার জন্যই আমরা এই প্ল্যানটা করি। উই আর সরি জিনিয়া। ইটস ওকে, সরি বলার মতো কিছু হয়নি। বলেই নিজের অরিজিনাল ড্রেসটা অন্য একটা চেয়ারের উপর থেকে হাতে নেয়। কারো অনুমতি না নিয়ে উপরের গাউনের চেন খুলে ফেললো, শোল্ডার থেকে জামার স্লিভ নামিয়েও ফেললো নিবিড়ের সামনে। ভাবটা এমন যেন কেউ নেই এখানে, সে একা। নিবিড় টান টান হয়ে দাঁড়িয়ে রইল সেভাবে আর দেখে চলেছে জিয়ানাকে। দুইটা শোল্ডার উন্মুক্ত করে বুকের কাছটায় জামা বাজিয়ে উপর দিয়ে হুডি পরে নিল। তারপর হুডির নিচ দিয়ে গাউনটা টান দিয়ে বের করে ফেলে। এরপর মিররের সামনে থেকে ব্যাগটা নিয়ে বের হয়ে যায় সেখান থেকে। তামান্নাও একবার নিবিড়ের দিকে তাকিয়ে জিয়ানার পেছন পেছন বের হয়। লক্ষ্য এক থাকলে সৌন্দর্য ইবাদতে পরিণত হয়। ধর্মহীনই শুধু প্রতিদিন তার কেবলা পরিবর্তন করে। মির্জা গালিবের একটা কথা বর্তমানে আমাদের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দলে অসংখ্য অনুপ্রবেশকারীদের আজকাল আনাগোনা। একজনের পাপ আরেকজনের সাথে মিশে একাকার অবস্থা। এই জন্য সুরে সুরে মাস্তা তো ভাই, আপনারা আমরা সবাই জানি এরা কারা এবং এদের উদ্দেশ্য কি। বন্ধুরা, বিদ্যুৎ যেমন এদেশের একটা চালিকা শক্তি, তেমনি রাজনীতি হচ্ছে জীবনের চালিকা শক্তি। তাই নেতার রাজনীতি যত স্বচ্ছ হবে, জনগণের জীবন তত স্বচ্ছ সুন্দর হবে। আমি শুকনীল নিবিড় আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে আছি এলাকার কেউ কোনো অন্যায়কারী কিংবা জনগণের হক মারতে পারবে না। এবং আপনাদের জন্য অতি সুসংবাদ হচ্ছে, মাননীয় মন্ত্রী মশাই আমাদের সকল দাবি দাবা আজ নিজেই শুনবেন এবং সেখান থেকে যুক্তিযুক্ত সকল দাবি পূরণ করা হবে।
কড়া হাততালির শব্দে মুখরিত হলো চারিপাশ। পাশ থেকে নিবিড়ের পার্টির ছেলেরা স্লোগান দেওয়া শুরু করে, নিবিড় ভাই, নিবিড় ভাই, নিবিড় ভাই। নিবিড় হাত উঠিয়ে সবাইকে থামার নির্দেশ দিয়ে বলে, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন এই দেশ ও দেশের সম্পদ, নীতিবান এবং মাটির কাছের মানুষ, আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী জনাব মইনুল হোসেন। সাদা পাঞ্জাবি পরা প্রবীণ একজন লোক চেয়ার ছেড়ে উঠে স্পিকারের সামনে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বক্তব্য শুরু করলেন। আসসালামু আলাইকুম সাভারবাসী, আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন। অবশ্য ভালো না থাকার উপায়ও নেই। আমাদের সরকারের যোগ্য একজন প্রতিনিধি আপনাদের প্রতিনিধিত্ব করেন। তার ছত্রছায়ায় বড় হওয়া সুনীল, নিবিড়ের মতো কিছু ইয়াং নেতা আমাদের এলাকায় যেহেতু আছে, তাই আমি 100% নিশ্চিত আপনাদের সামাজিক জীবন বেশ স্বস্তি। আমার এখানে আসা যদিও বিশেষ প্রয়োজন ছিল না, ছোট ভাই নিবিড়ের অনুরোধে আসা। তাছাড়া বরাবরই আমার ঢাকার আশেপাশের এলাকা খুব টানে, কিন্তু কর্মব্যস্ততায় আসা হয়ে ওঠে না। আমাদের সরকারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্ল্যান ছিল বিদ্যুৎ এবং সড়ক ব্যবস্থা 100% নিশ্চিত করা। আপনারা সেটা দেখেছেন এবং পেয়ে তার সুফল ভোগ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন চ্যালেঞ্জিং প্রজেক্টে 100% সফলতা কখনো কেউ পায়নি, কিন্তু আমরা। চলতেই থাকবে এই টেপ রেকর্ডার। নিজের ঢোল নিজে বাজানোর মতো কাজ একমাত্র এই উপমহাদেশের নেতারাই করে থাকে। একরতি কাজের কয়েক মন বিল, সেখান থেকে আবার কেজিতে কেজিতে নিজেরা ভাগাভাগি করে পগার পার। পৃথিবীতে বাংলাদেশের সড়ক পথের সর্বোচ্চ খরচ হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের প্রতি কিলোমিটার রাস্তার ব্যয় 200 কোটির ওপরে। এলেঙ্গা রংপুর রোডের প্রতি কিলোমিটার 100 কোটি। ঢাকা সিলেট তামা বিল 115 কোটি। 100 কোটির নিচে কোনো বিল পাস হয়নি। ভারতের থেকে সড়ক উন্নয়নে বাংলাদেশের নির্মাণ খরচ 4.4 গুণ, পাকিস্তানের থেকে 2.15 গুণ, চীন এবং তুরস্কের চেয়ে দ্বিগুণ। এত এত ব্যয়বহুল রাস্তাগুলো বছর না ঘুরতেই নাজেহাল হয়ে চলাচলে অক্ষম হয়ে যায়, কারণ আগে থেকে সরকার দলীয় ঠিকাদার ঠিক করা থাকে। খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা করতে যদি 10 কোটি ইনভেস্ট হয়, তবে সেটার বিল হয় 100 কোটি। তারপর মন্ত্রী, নেতা, ঠিকাদার সবাই মিলে সেই টাকা ভাগাভাগি করে নিজেদের পকেটে ঢোকায়। জনগণের ট্যাক্সের টাকার সাথে বৈদেশিক ঋণে হয় এসব উন্নয়ন। উন্নয়নের নামে জনগণের রক্ত চোষা হয় কারি কারি ভ্যাট যুক্ত করে। সকল ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার কাছে জিম্মি হয়ে থাকে আজীবন। না হয় ভাগ্যের পরিবর্তন, আর না হয় দেশের। দীর্ঘশ্বাস ছাড়লো জিয়ানা। গোপন ক্যামেরায় ধারণ করছে মন্ত্রীর ভিডিও। হঠাৎ জিয়ানার কপালে সূক্ষ্ম এক ভাঁজ দেখা গেল। ক্যামেরা সুইচ টিপে জুম ইন করে স্টেজের পেছনে যেখানে ডেকোরেশনের সাদা পর্দা দেওয়া আছে, সেই পর্দার পিছনে 2-3 জন মানুষ আছে। নিরাপত্তা বাহিনী তারা। পোশাক পরিহিত আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে সিভিলে বেশি। অপরদিকে জিয়ানা আগাগোড়া বোরখা দিয়ে মোড়ানো। উদ্দেশ্য নতুন এক্সপেরিমেন্ট। যেহেতু সে সিক্রেট ইনফর্মার হবে, তাই বিভিন্ন ছদ্মবেশ ধারণের চেয়ে কমপ্লিট পর্দা করা ভালো। ঘন্টা 2-1 থেকে জিয়ানা বোরখা পরে ঘুরছে ক্যাম্পাসে, এবং সে অনুভব করলো কেউই তার দিকে বিশেষ নজর দেয়নি। জিয়ানার কাছে মনে হচ্ছে সে আলাদা একটা দুনিয়া। কেউ তাকে দেখছে না, তবে সে সবাইকে দেখছে। হ্যারি পটারের অদৃশ্য ক্লকটি যেটা ডাম্বেলডোর তাকে দিয়েছিল। জিয়ানা ছোটবেলায় ভাবতো, আহা, এমন যদি একটা পোশাক থাকতো তার। আজ এই আবায়া নামের বোরখা পরে জিয়ানা সেম ফিল হচ্ছে। আচম্বিতে কেউ কানের পাশ থেকে বলল, ভাবি, ভাই আপনাকে এখন বাসায় ফিরতে বলেছে। এখন মানে এখনই, না হলে অজ্ঞান করে রেখে আসতে বলেছে। জিয়ানা পেছনে ফিরে দেখে আকাশ তার দিকে তাকিয়ে কথাগুলো বলল। হঠাৎ অদৃশ্য ক্লোকটির যেন নিজেই ভ্যানিশ হয়ে সব দৃশ্যমান হয়ে গেছে। আহা, সুখ অনুভূতির স্থায়িত্ব এত কম হয় কেন? জিয়ানা কটমট করে জিজ্ঞাসা করলো, কে ভাবি? কিসব বাকবাস বকছেন? আমি বলি নাই, ভাই বলছে। আপনি নাকি অদৃশ্য হয়ে যদি ঘুরেন, ভাই নাকি আপনার গায়ের গন্ধেই বলে দিবে কোথায় আপনি। চলে যান এক্ষুনি। জিয়ানা বলল, আপনার ভাই কি বুলডগ? ঘ্রাণেই চিনে ফেলে? আমি যাব না। আপনার ভাইয়ের চাপ আপনারা, আমি না। ফুটেন এখান থেকে। আমার সময় হলে একাই চলে যাব আমি। আকাশ বিনা শব্দে প্রস্থান করে সেখান থেকে, কিন্তু ফিরে আসে মিনিট 5 পর। ভাই আপনার সাথে জরুরি কথা বলবে। এখন তো স্টাজে আছে, তাই সম্ভব না। কিন্তু কই যে সাদা মাইক্রোটা, ওটাতে একটা জিনিস রাখছে।
সেটা আপাতত দেখতে বলছে, তাড়াতাড়ি চলেন। জিয়ানা প্রচণ্ড বিরক্তি নিয়ে অগত্যা আকাশের পেছনে হাঁটা শুরু করলো। গাড়ির দরজা খুলে আকাশ ইশারা করলো ভেতরে ঢুকতে। জিয়ানা কথা মতো ভেতরে বসার সাথে সাথে ধপ করে দরজা বন্ধ হয়ে গেল। হকচকিয়ে জিয়ানা পেছনে ঘুরে দরজা টানলো বার কয়েক, কিন্তু সেটা লক। কিছুক্ষণ চুপচাপ বসে বোঝার চেষ্টা করলো আসলে নিবিড়ের উদ্দেশ্য কি। ব্যাগ থেকে ফোন বের করে চেক করে নেটওয়ার্ক রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। গাড়ির কাছে টোকা দিয়ে বুঝলো উন্নত গাড়ি, বুলেট প্রুফ। হয়তো বাহির থেকে একটা শব্দ বোঝা যাচ্ছে না। হঠাৎ খেয়াল হলো মানুষজন প্রচণ্ড ছুটাছুটি করছে। জিয়ানা জানালার দিকে ঘেঁষে ভালো করে দেখার চেষ্টা করলো। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতার সাথে ফুসফুস করে আগুনের মতো কিছু ছুটাছুটি করছে চারিপাশে। গোলাগুলি হচ্ছে নাকি? হাতের ফোন ঝাঁকি দিল বেশ কয়েকবার, কাছে চড় দিয়ে শব্দ করার চেষ্টা করলো। বোরখা খুলে ব্যাগে ভরে ফেলে পা দিয়ে সজোরে বার কয়েক জানালার কাছে লাথি দিল, কিন্তু একটা স্কেচও পড়লো না। নিজেকে জিয়ানার আজ বড্ড কমজোর মনে হচ্ছে। ঘণ্টাখানেক এক এমন মানুষ আর আইন শৃঙ্খলা বাহিনীর বোবা ছুটাছুটি দেখে চলল জিয়ানা। মাথার চুল গোনা ছাড়া আর কোনো কাজ সে বাকি রাখেনি। 1 ঘন্টা সারা গাড়ি তল্লাশি করে একটা এয়ার ফ্রেশনার ছাড়া কিচ্ছু পেল না। উল্টো হয়ে শুয়ে কতক্ষণ উল্টাপাল্টা গান গাইলো, তারপর একাডেমিক পড়া আওড়ালো কতক্ষণ। আরও কিছুক্ষণ পর ছোটাছুটি একেবারে নাই হয়ে এলো। জিয়ানা ভাবছে আজ রাত হয়তো তার গাড়িতেই কাটাতে হবে। আহারে, ক্লাবের বিরিয়ানির লোভে আর বোরখার এক্সপেরিমেন্ট করতে এমন মাইনকাচি পায়ে পড়বে জানলে হাসিদা খালার তেলে ডাল খেয়ে না হয় পার করতো আজকের রাতটাও। আরও অনেকক্ষণ পর গাড়ির দরজাটা খট করে খুলে গেল। জিয়ানার চোখ লেগে এসেছিল প্রায়। দরজা খোলার শব্দে চড়াক করে উঠে লাফ দিয়ে গাড়ির বাহিরে এসে দেখে জেনিয়ার পার্টির অন্য একটা ছেলে দাঁড়িয়েছে। জেনি এগিয়ে এসে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস জিউ? আল্লাহ, আমি ভয় শেষ। সারা ক্যাম্পাসে কতবার চক্কর দিয়েছি জানিস? ভাগ্যিস তোকে এই ছেলেটা দেখেছিল এই গাড়িতে উঠতে। সেসব থাক, কি হয়েছে কিছুক্ষণ আগে? আমি এখানে লক হয়ে আটকে পড়েছিলাম। তুই জানিস না কি হয়েছে? আচ্ছা, আগে নিরাপদ স্থানে চল, এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। ক্যাম্পাসের বাইরে এসে জিয়ানা জিজ্ঞাসা করলো, এবার বলো। কারা জানি নকল নিরাপত্তা রক্ষী কর্মী সেজে অ্যাটাক করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর উপর। ওনাকে সেভ করতে গিয়ে নিবিড় খারাপভাবে আহত হয়। কেউ নিহত হয়নি, কিন্তু ক্লাবের 3 জন ছেলে খারাপভাবে গুলিবিদ্ধ হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করা যায়নি। আমি চিন্তা করি এত প্রোটোকল আর প্রযুক্তি ব্যবহার করে এত বড় মাসাকারের প্ল্যান কেউ কিভাবে করতে পারে। জিয়ানাকে মোটেও বিচলিত হতে দেখা গেল না। জেনিকে বলল, তুমি বাড়ি যাও, আমি হসপিটাল থেকে ঘুরে আসি। হাজার হলেও স্বামী তো। হ্যাঁ যা। নিবিড়ের ডান হাতের বাহুতে ছুরির আঘাত লেগেছে। মন্ত্রীকে হঠাৎ ওনার নিজের গার্ড আক্রমণ করতে এলে নিবিড় নিজের হাত বাড়িয়ে দেয়। তারপর থেকেই শুরু গোলাগুলি। নিবিড় ভাই পলিটিক্সের জন্য অনেক ডেডিকেটেড। যে সরিষা দিয়ে ভূত সারাবে সেই সরিষাতেই ভূত। না না, ব্যাপারটা মান্দাতার আমলের কথা। যে সরিষা দিয়ে ভূত তাড়ানো হবে সেই সরিষা চাষই করা স্বয়ং ভূত। হাউ কিউট না? বলেই মুচকি হেসে দ্রুত হাঁটা শুরু করলো হাসপাতালের দিকে। হাসপাতালের গেট থেকে শুরু করে করিডোর পর্যন্ত পা ফেলার জায়গা নেই। সজল জিয়ানাকে দেখে এগিয়ে এসে বলল, ভাই ভালো আছেন? আপনারা এখন এখানে থাকার দরকার নেই, চলেন বাসায় দিয়ে আসি। উত্তরে জিয়ানা চোখ দিয়ে ভস্ম করে দিয়ে ভিড় ঠেলে এগিয়ে যায় সামনে। করিডোরে একটা চেয়ারে অত্যন্ত চিন্তিত মুখে মামুন ইসলাম আর স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে। জিয়ানা তাদেরকে পাস করার সময় গার্ডেররা বাধা দেয়। মক্কু এগিয়ে এসে জিয়ানাকে ভেতরে নিয়ে যায়। নিবিড়ের এক হাত ব্যান্ডেজ করা, আরেক হাতে ক্যানুলা করা, সেটা চোখের উপর দিয়ে রেখেছে। শটান সোজা হয়ে শুয়ে আছে চুপচাপ। জিয়ানার কাছে মনে হলো বেডটার উপর নির্যাতন করা হচ্ছে। এই জিরাফ সম লোকটার জন্য বেডটা অতি ক্ষুদ্র। বেডের জবান থাকলে চিৎকার করে বলে উঠতো, এই বদলোক নাম আমার উপর থেকে। নিজের এই শরীর নিয়ে আমার উপর চড়া হয়েছিস কেন? হ্যাঁ, তোর জন্য ফ্লোরিংয়ে উপযুক্ত। জিয়ানা চিন্তার মাঝে নিবিড় চোখ মেলে তাকে মাথা না ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, কি সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? নাকি স্বামীর কষ্টে ব্যথিত? জিয়ানা সেসব প্রশ্নের উত্তর দিল না। নিবিড়ের কাছাকাছি গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ইন ইউরোপ, রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। ইন উপমহাদেশ, নিজের নাক কেটে অন্যের রথযাত্রা ভঙ্গ। নিবিড় মুচকি হেসে জিয়ানার দিকে তাকিয়ে বলে, উপস, আওয়ার লাভ ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট। আই লাভ ইউ টু। সব প্রশ্নের উত্তর দিতে হয় না, তেমনি সব উত্তরে আবার সন্তুষ্টিও আসে না। এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে চুপ করে থাকা। তবে চাইলেও কিছু মানুষকে কখনোই এড়িয়ে যাওয়া যায় না। নিবিড়ও পারল না জিয়ানার সকল প্রশ্ন এড়িয়ে যেতে।
তার গার্ডস নেই এই মেয়েকে এড়িয়ে যাবার অদ্ভুত রকম হিপনোটাইজ করে ফেলেন যেন নিবিড়কে। যে নিবিড় শিকারী চিতার মতো সকল মানুষের চোখের মনের দিকে স্থির দৃষ্টি দিয়ে কথা বলে আর মেপে নেয় অপোজিটের ব্যক্তির কথার গ্রহণযোগ্যতা ঠিক কতখানি, কিন্তু সে জিয়ানার সাথে এই কাজ করতে পারে না। চোখ 1 মিনিট স্থির থাকলে হার্টে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, মস্তিষ্কে নিউরনের আন্দোলন শুরু হয়। জেনে বুঝে নিজের বিপদ নিবিড় নিজের ঘাড়ে উঠেছে। যে ছিল পিছু টানহীন, ছন্নছাড়া, বাঁধনহারা, সেই তাকে এখন কোনো কিছু প্ল্যান করলে আগে জিয়ানা কে নিয়ে ভাবতে হয়। তার নিরাপত্তা আগে মাথায় ঘোরাফেরা করে। রাজনীতিতে ভালো মানুষের অরিজিনাল সুরের বাচ্চা। ঝুঁকে থাকা জিয়ানার টি শার্টের কলার আঘাতপ্রাপ্ত হাত দিয়ে টেনে ধরে আরেকটু কাছে এনে জিজ্ঞাসা করলো নিবিড়। জিয়ানা নিবিড়ের ব্যান্ডেজের উপর শক্ত করে চেপে ধরে। সদ্য শুভ্র ব্যান্ডেজে চাপের ফলে সাদা থেকে রঙিন হওয়া শুরু হয়। সেদিকে ভ্রুক্ষেপ না করে জিজ্ঞাসা করে, তাহলে আপনিও তাই? যা চোর বলতে পারো। আই ওয়ান্ট টেক ইট টু হার্ট। বলার পর চোখ যায় টি শার্ট টানার ফলে উন্মুক্ত গলার বিউটি বোনের নিচে কালো কুচকুচে তিলটার দিকে। সকালে জিয়ানার ড্রেস চেঞ্জের সময় এই ছোট্ট স্পটটাকে দেখে নিবিড়ের দুনিয়া টলে উঠেছিল। স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কয়েক মিনিট। ঘোর কাটার পর তাকিয়ে দেখে সামনে কেউ নেই। এখন আবার সেই সর্বনাশ জিনিস সামনে পড়েছে। সৃষ্টিকর্তা বড় বড় জালেমদের ধ্বংস করতে ছোট ছোট প্রাণীকে সৃষ্টি করেছেন। ঠিক তেমনি নিবিড়ের এত বছরের গড়া পুরুষত্বের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে ছোট্ট একটা কালো তিল। এ যেন অতি আশ্চর্যজনক ব্যাপার, সাথে হাস্যকর বটে। সমাবেশ শুরু করার আগে নিবিড় যখন ক্লাবের ড্রেস বদলানোর জন্য নিজের বক্ষদেশ উন্মুক্ত করে পাশের টেবিল হতে একটা কালো মার্কার নিয়ে জিয়ানার মতো সেখানে নিজের শরীরে একটা ফেক তিল বানায়। কিন্তু কই, জিয়ানার শরীরের মতো মোহনীয় লাগেনি, বরং মনে হয়েছে অতি জঘন্য। নিবিড় নিজে স্তম্ভিত হয়েছিল নিজের বোকা কর্মে। প্রেমে পড়লে মেয়ে মানুষ হয় বোকা আর পুরুষ হয় বাচ্চা। প্রেমের তীব্রতা যত বেশি, বোকামি আর বাচ্চামি ঠিক ততটাই বেশি। নিবিড় মনোযোগে সেই ক্ষুদ্র বিন্দু থেকে সরিয়ে কোনোভাবে বক্তব্যের স্ক্রিপ্টে মন বসাতে পারেনি। বারবার সে ছোট বিন্দুতে মন প্রাণ পড়েছিল। মস্তিষ্কে নিউরনের ছুটাছুটি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুতগামী। মাখন রঙা শরীরে সেই ছোট্ট বিন্দুর এত ক্ষমতা ভেবে নিজের গলা শুকিয়েছে ক্ষণে ক্ষণে। কখনো ভাগে পেলে সেই তিলকে করা শাস্তি দিবে সেটাও ঠিক করে রেখেছে মনে মনে। নিবিড়ের নজর কোন দিকে সেটা বুঝে জিয়ানা টান দিয়ে হাত ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আপনার নজর তাহলে শেষমেশ নিচে নেমেছে বলুন? জিয়ানার কথায় ধ্যান ছুটে নিবিড়ের চোখ ঘুরিয়ে অহেতুক গলা খাকারি দেওয়ার চেষ্টা করে। কোনো উত্তর তার আপাতত জানা নেই, তবুও বলে, বউ হও তুমি আমার, ট্যাক্স দেওয়া নিশ্চয়ই দেখা লাগবে না? তাছাড়া নিজেই তো আমার সামনে আজ উন্মুক্ত করে দেখার সুযোগ দিয়েছ। ওইটুকু সারা জীবন মনে করে বেঁচে থাকুন। জিয়ানা অত সস্তা না। তখন কোনো কথা বলতে ইচ্ছে হয়নি বিদায় ওভাবে টেকনিক্যালি ড্রেস বদলেছি। আর একটা কথা, আমায় জোর করে গাড়িতে না আটকে রাখলে আমি ঘুণাক্ষরেও টের পেতাম না আপনার প্ল্যান এইসব। কি টের পেলে শুনি? ওই যে বললাম, নিজের নাক কেটে অন্যের রথযাত্রা ভঙ্গ। আপনি আগে থেকে সব প্ল্যান করে রেখেছিলেন, তাই আমায় নিরাপত্তা দিতে আগেই সরিয়েছেন। আপনি আহত হয়ে মন্ত্রীকে তো বাঁচিয়ে নিলেন। এতে রাজনীতিতে আপনার অবস্থান পাকা হয়ে গেল, আর সন্দেহ যাদের উপর পড়লো তারা মোটামুটি বাতিল হয়ে যাবে। আর আমাকে আটকে আপনি কি প্রমাণ করতে চেয়েছেন? আপনি আমার প্রতি অনেক কনসার্ন। না, আমার কর্মীদের প্রতি কনসার্ন আমি। তোমাকে সেই গ্যাঞ্জামে খেলায় রেখে আজও গ্যাঞ্জাম করতে চাইনি। যা মার মুখে তুমি, দেখা যেত পরে আবার আমার ঘাড়ে এসে পড়লে। স্বীকার করলেন তাহলে নিজ অপরাধ। স্বচ্ছ রাজনীতি করতে পারেন না আপনারা? যা কিছু অস্বচ্ছ তাই রাজনীতি। এই জীবনের নিশ্চয়তা কি? তোমার জীবনের নিশ্চয়তা কি? কালকে তুমি বেঁচে থাকবে সেটা কি গ্যারান্টি বলতে পারবে? পরবর্তী 5 মিনিটে কি হবে সেটা যখন নিশ্চয়তা নেই, তাহলে লাইফ টাইম নিশ্চয়তার খোঁজ বোকামি না? জিয়ানা স্থির করে নিবিড়ের দিকে তাকালো। লোকটা চিন্তা ভাবনা ভালো, তবে নষ্টের দিকে ধাবিত হচ্ছে। তার ভালো চিন্তা কখনো মানব কল্যাণ বয়ে আনবে না, অথচ ভালো পৃষ্ঠপোষকতা পেলে আমাদের দেশেও কত চমৎকার নেতৃত্ব দেওয়ার মানুষ বের হয়ে আসতো। প্রথম থেকেই শেখানো হয় রাজনীতি মানেই নিজের ভাগ্যে চাকা ঘোরানো, অশেষ ক্ষমতার আধিপত্য বিস্তার। নিবিড় জিয়ানার সামনে তুড়ি বাজিয়ে বলে, ও সব সত্যতায় দেশে চলে না মেয়ে। তুমি যেটা ভাবছো সেটা 20% সফল হবে না এখানে। একজন ভালো হতে গেলে পিছন থেকে 100 জন ছুরি মার, এবং শেষ না হওয়া পর্যন্ত সেই একা চলতেই থাকবে। খারাপ হলে সত্যি কি জানো? জিয়ানা স্তম্ভিত হলো। এটা ভেবে নিবিড় কিভাবে বুঝতে পারলো তার মনের কথা, নাকি নিবিড়ের কথার প্রেক্ষিতে তার চুপ হয়ে যাওয়ার জন্য বুঝে গেছে জিয়ানা কি নিয়ে ওভার থিঙ্কিং করছে। এই লোকের আইকিউ মনে হচ্ছে অতি উচ্চতর পর্যায়ের আছে। জিয়ানা উত্তরের অপেক্ষা না থেকে নিবিড় আবারও বলে, এই দেশে খারাপ কাজ প্রকাশ্যে করা গেলেও ভালো কাজ করতে হয় লুকিয়ে। হাজব্যান্ড ওয়াইফ রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করলে কেউ বাধা দেবে না, কিন্তু একটু কাছাকাছি হাঁটলে কিংবা সামান্য জড়িয়ে ধরলে দেখা যাবে কতজন এসে বাধা দিয়ে দিবে। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে জ্ঞান দিবে। তাই তোমার কাছে যেটা সততা আর বাস্তবতা
সেটা আমরা গণায় ধরি না। এই জন্যেই কি প্রকাশ্যে নিজেকে খারাপ বানিয়ে আড়ালে নগরবধূদের ভালো জীবনে ফিরিয়ে দেন? দিনের বেলা প্রতিটা কর্মীদের নোংরা রাজনীতি, সন্ধ্যায় নেশা করিয়ে মাঝরাত থেকে তাদের ফ্রিল্যান্সিং ক্লাস করান বুঝি? জবাবে কিছু না বলে চোখ বন্ধ করলো নিবিড়। জিয়ানা জানে এই ভণ্ডলোক উত্তর দিবে না, তাই নিজে নিজেই বলে, আমি আপনাকে একদমই বুঝি না, নাকি বুঝি সেটাই বুঝি না। তুমি এখন যাও জিয়ানা, আমাকে তোমার ওই ছোট্ট ইরিটেটিং তিলটা খুব বিরক্ত করছে। আই ক্যান স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইট। নিবিড়ের বিড়বিড়িয়ে বলা কথা জিয়ানা শুনেনি, শুধু এখন যাওটুকু ছাড়া, তাই বিনা বাক্যে বের হয় কেবিন থেকে। যে শেয়াল লোক সমাগমে বেশি থাকে সে আর শেয়াল থাকে না, কুত্তা হয়ে যায়, বুঝলেন মামুন সাহেব? মামুন ইসলাম ভেতরে ভেতরে ঘাবড়ে গেল। মন্ত্রী কিসের ইঙ্গিত দিল? পকেটের রুমালটা গোপন বার কয়েক চিপে নিজের নার্ভ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এমনিতে এইবার তার বদনাম রটে গেছে ইউনিয়নে। তারপর মন্ত্রীর উপর অ্যাটাক মামুলি কোনো ব্যাপার না। এই ধাক্কায় নিবিড় যে টাইমলাইনে চলে আসবে সেটা পরিষ্কার। নমিনেশন নিয়ে টানাটানি বেজে যাবে, অথচ তার প্ল্যান ছিল সংসদ পর্যায়ে নির্বাচন। এই জন্য শ্যামল হাসানের সাথে গোপন চুক্তিও করা শেষ। রেজাউল সরকার নিজেও আর নিবিড়ের উপর ভরসা করতে পারছেন না। নিবিড় ওনার সকল অনৈতিক কারবারের প্রত্যক্ষদর্শী। বর্তমানে তাদের তিনজনের একজনই প্রতিপক্ষ, সেটা শুকনীল নিবিড়। কিন্তু তাদের ধারণার বাহিরে ছিল সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আছে তার। তবে এখন তো মনে হচ্ছে আলাপ না, মন্ত্রীর জীবন বাঁচিয়ে পরিবারের সদস্যই হয়ে গেল। সব শিডিউল বাদ দিয়ে ক্লিনিকের বারান্দায় বসে আছে নিবিড়ের জন্যে। বার কয়েক পিয়ে এসে ফোন বাড়িয়ে দিলে ওনার রক্তচক্ষু দেখে লেজ গুটিয়ে পালিয়েছে পিয়ে বেটা। নিজের ওভার থিঙ্কিং সাইডে রেখে বড্ড নাজুক হয়ে জিজ্ঞাসা করলো, এই কথা বলছেন কেন স্যার? কোনো অপরাধ হয়েছে আমার দ্বারা? অপরাধ তো করেছেনই মামুন সাহেব। এই দেশে কতজন চেয়ারম্যান সরকারি ত্রাণ সঠিক বন্টন করেছে? খুবই কম। এই খুবই কমের সংখ্যাতে আপনিও আছেন। আপনি আর রাজনীতিবিদ নন, হয়ে গেছেন সমাজসেবী। একজন সমাজসেবী কি প্রকৃত রাজনীতিবিদ নন? না, সমাজসেবীরা মঙ্গল অমঙ্গলের হিসেব করে আর রাজনীতিবিদরা লাভ ক্ষতির। আপনার এখন ধর্মকর্ম আর সমাজসেবা নিয়েই থাকা উচিত। ভালো মানুষ ভালো দিয়ে রাজনীতি হয় না, বুঝলেন? তাদের আলোচনা ছেদ হলো সামনেকার উপস্থিতিতে। মাথা উঠিয়ে উক্ত ব্যক্তিটাকে দেখে ঝটকা মতো খেলো যেন মামুন ইসলাম। লম্বা চুলের ঢিলা খোপায় এ যেন ইয়াং নীলুফা। মামুন ইসলামের চোখের পাতা কেঁপে উঠে বসা থেকে দাঁড়িয়ে গেলেন আপনা আপনি। জিয়ানা নিষ্পলক দেখে যাচ্ছেন সামনের বয়স্ক লোকটিকে। মেহেদি দিয়ে চুল দাঁড়িয়ে লাল করা, সিজদা দিতে দিতে কপালে কালিও পড়েছে, পুরাই সুন্নতি চেহারা, কিন্তু ভেতরে ভেতরে এক নম্বরের নমরুদ। জিয়ানা কোনো ভনিতা কিংবা কোনো সম্বোধনে গেল না, সরাসরি মন্ত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করল, উন্নয়ন মানুষের জীবনকে সহজ করে, কিন্তু জীবনই যদি না থাকে তবে উন্নয়ন কিসের জন্য লাগবে? আমাদের এই এলাকা সহ দেশের অনেকগুলো টিনেজ মেয়ে নিখোঁজ, অথচ আইনের কোনো বিশেষ তৎপরতা নেই, কেন বলতে পারেন? মন্ত্রী বেশ বিরক্ত বোধ করলেন। মন্ত্রী হয়েছেন বলেই কি সবার সব কথার জবাবদিহি করতে হবে? এ চুপ করে আছে দেখে পিয়ে জানালো, এটা মিসেস নিবিড়। মন্ত্রী এবার নরম হলেন, তারপর মুখে মেকি হাসি এঁকে বললেন, আইনের কাজে সবসময় ভিজিবল হয় না, কিছু কাজ গোপনে করতে হয়, যেটা আমরা পাবলিক করি না। তার মানে এই না যে আমরা কাজ করছি না। আইন তো এখন বিজনেস হয়ে গেছে, একটু কাজ করে দুই একটু প্রচার করে পাবলিককে ঠান্ডা করার জন্যে, যেন এটাই তাদের প্রধান কাজ। সুদূর প্রসারী কোনো সমাধান দিতে পারে না। আপনারা ভিআইপি পার্সনরা যদি সাধারণের মতো চিন্তা করেন তাহলে কিভাবে হবে স্যার? জিয়ানা বেশ বিনয়ের সহিত জিজ্ঞাসা করলো, টুডে or tomorrow we have to be mango pickles. দিন শেষে সবার সক্ষমতার আসন কিংবা অসাধারণত্ব মিলিয়ে যাবে সাধারণের মাঝে। আমরা অতি সাধারণ কেউ, অসাধারণ কেউ রাজনীতিবিদ হতে পারে না। তবে তোমার কথায় বেশ দৃঢ়তা আছে। আইন কিংবা জার্নালিজমে স্টুডেন্ট, রাইট? পাশ থেকে মামুন ইসলাম হো হো করে হেসে উত্তর দেয়, জি স্যার, সঠিক ধরেছেন। জার্নালিজমের কিন্তু আরেকটা পরিচয় আছে তার। আমার পরিবারের পুত্রবধূ ছাড়াও সে আমাদের পরিবারেরও মেয়ে সে। আচ্ছা, এই জন্য এই সাহস জেনেটিক্যাল? জিয়ানা তাদের কৌতুকে কোনো হাস্যরসের কিছু খুঁজে পেল না, তাই মুখটা কঠিন করে আবারও প্রশ্ন করলো, আমি যদি কোনোদিন প্রমাণ করতে পারি এই দেশের সকল বড় বড় অপরাধের মদতদাতা আপনাদেরই আইন শৃঙ্খলা বাহিনী, তবে কি আপনি কোনো স্টেপ নেবেন স্যার? অবশ্যই মেয়ে, যাও, তোমার জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা রইল। দরজা না স্যার, ফোন নাম্বারটা খোলা থাকলেই হবে। আর একটা ইচ্ছে পোষণ করি। জিজ্ঞাসা করলো ঠিকই, কিন্তু উত্তরের অপেক্ষায় না থেকে বলে উঠল,
আমার প্রফেশনাল প্রথম প্রেস ব্রিফিং আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই স্যার। মন্ত্রীমশাই গদগদ হয়ে গেলেন। মূলত জিয়ানার হালকার উপর ঝাপসা ভাবে চামে চিকনে তেল মর্দন করে দিল মন্ত্রীমশাইকে। জীবনেও এসব লোকের ব্রিফিংয়ের সামনে জিয়ানা থাকবে না। পিয়ের দিকে তাকে ইশারা করার পর একটা ভিজিটিং কার্ড নিজ হাতে জিয়ানার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা আমার পার্সোনাল কার্ড, তোমার যে কোনো প্রয়োজনে এনি টাইম যোগাযোগ করবে। জিয়ানা হাত বাড়িয়ে কার্ডটা নেয়। পরের দিন ক্লাসে এসে জিয়ানারা জানতে পারলো আজ ক্লাস হবে না। কাল ক্যাম্পাসে ঝামেলা হওয়ায় কোনো প্রফেসরই আজ আর আসেনি। স্টুডেন্টও যে খুব এসেছে তা না, যারা জানে না তারাই শুধু এসেছে। আর জানার মাঝে জিয়ানা একাই, মিম, মৌসুমি কেউই আসেনি। খালি ক্যাম্পাসে জিয়ানা বেশ কিছুক্ষণ আরামসে ঘোরাফেরা করে সিদ্ধান্ত নিলেও 4টা প্রাইভেটে গিয়ে আজ পরিচিত হয়ে আসবে। তবে গত 1 মাসে জিয়ানার লাইফ ঝিঙ্গালাল্লা বেগে ছুটছে। নিবিড়ের সাথে দেখা হলেই দফায় দফায় ঝগড়া মারামারি হয়েছে কয়েকবার। নিবিড় গলা টিপে ধরতে চাইলে জিয়ানা রেডি ছিল। যখনই হাত বাড়িয়ে ধরতে গেছে ফট করে সরে তলপেটে পাঞ্চ করেছে। জিয়ানার পাঞ্চে বেশ জোরেই লাগতো, সেটা নিবিড়ের মুখ দেখে বোঝা যেত। তবুও এমন ভাব করতো যেন বিড়াল ইঁদুর নিয়ে খেলছে। এমন প্রতিপক্ষকে আঘাত করে আসলে মজা নেই। মার খেয়ে যদি কেউ না কাতরায় তবে সেটা খুবই হতাশাজনক। অপরদিকে অমায়িক সব লাঠের বেটা জুটেছে প্রাইভেটে। অদ্ভুত আর স্বস্তিদায়ক ব্যাপার হচ্ছে প্রতিটা স্টুডেন্ট খুবই মনোযোগী আর ওবিডিয়েন্ট। এর আগে যত প্রাইভেট পড়িয়েছে জিয়ানা সবগুলো ছিল তেদরের তেদর। সেসব তেদরদের যে কত রকম তেন্দর বান্দর সহ্য করা লাগতো, বর্তমানে 4টা প্রাইভেটের মাঝে 2টার সবচেয়ে চমৎকার দিক হচ্ছে রাজকীয় নাস্তা। আর সব নাস্তা খেতে না পারলে পার্সেল করে জিয়ানার হাতে ঝুলিয়ে দেয়। নিতে না চাইলে স্টুডেন্টদের গার্ডিয়ানরা এমন বিহেভ করবে যেন জিয়ানা না নিলে তাদের জেল পাস হবে। মিষ্টি মিষ্টি এমন আদর আপ্যায়নের পর জিয়ানা কয়েকদিন সন্দেহ হয়। তারপর স্টুডেন্টের কাছে খোঁজ নিয়েছে বিবাহযোগ্য কোনো পাত্র আছে নাকি তাদের কোনো আত্মীয়র মাঝে, যার কারণে জিয়ানাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছে। সেই জন্য এত আপ্যায়ন করছে। পরবর্তীতে দেখে না, সব আন্ডা বাচ্চা, বিবাহ উপযুক্ত কেউই নেই। জিয়ানা নিজের কপালে নিজে চুমু দেয় আঙ্গুল দিয়ে। লাজবাব কপালখানা। আহা, কজন এমন প্রাইভেট পায়? 1 মাস কমপ্লিট হওয়ার সাথে সাথে টপাটপ 4টা প্রাইভেট থেকেই বেতন হাজির। যে 2 বাসায় থেকে তেমন নাস্তা দিত না বলে জিয়ানা মনে মনে গালিগালাজ করেছে, তারা আজ জিয়ানাকে চমকে দিয়েছে বোনাস দিয়ে। 1 মাসে তাদের বাচ্চার উন্নতি দেখে আর জিয়ানার ব্যবহারের জন্য 2000 করে এক্সট্রা দিয়েছে। 2 আর 3 বাচ্চার বেতন 3000 করে, আর 5 আর 7 এর স্টুডেন্টরা 2টা আর 5000 করে। জিয়ানার হিসেব মতে 16000 পাবে, কিন্তু বোনাস পাওয়ায় 20000 বেতন পেয়েছে। সেই খুশিতে জিয়ানা লাস্টের বাসার বাথরুমে ঢুকে উড়াধুরা নেচেছে। অবশ্য নাচার সময় বাথরুমের টিস্যু হোল্ডারটা ভেঙে এসেছে। ওইটা ব্যাপার না, একটা টিস্যু হোল্ডার গিফট করে দেবে পরে। জিয়ানা এখন অনেক বড় লোক। আহা, কত টাকা বেতন ভাবতেই কেমন নিজেকে বড়লোক লাগছে। আব্বু যতই বলুক টাকা পয়সায় বড়লোক হয় না, আসল বড়লোকের স্বাদ আসলে টাকাতেই। যাদের টাকা নেই তারা নিজেকে সান্ত্বনা দিতে ওইসব ভুগিচুগি আওড়ায়। আজ ঠিক করেছে জিয়াউলকে দেখতে যাবে। 1 মাসে 2 বার গিয়েছিল, একদিন গিয়ে ফিরে এসেছে। সাথে সাথে জিয়ানা উচ্চ মধ্যবিত্ত ছিল। খাওয়া দাওয়ার বিলাসিতা না থাকলেও যথেষ্ট বালক খাবার সে খেয়ে এসেছে। কিন্তু সেদিন গিয়ে দেখে করলা ভাজি আর পাতলা ডাল দিয়ে দুপুরের ভাত খাচ্ছে জিয়াউল। জিয়ানাকে দেখে আঞ্জুমানা জিয়াউল ইতস্তত করা শুরু করেছিল। নিজেদের অবস্থা লুকাতে বলেছিল পেটের সমস্যা, তাই এমন লাইট খাবার খাচ্ছে। জিয়ানাও বসে খেয়ে এসেছে সেই খাবার। চিরচেনা অতি সাধারণ সেই খাবার অমৃত লেগেছে। ফেরার পথে সারাটা রাস্তা চোখের পানি ফেলতে ফেলতে এসেছে। নিবিড়ের দেওয়া টাকাটা যে জুনায়েদকে দিয়েছে সেটা পরিষ্কার। এখন খেয়ে না খেয়ে চলছে 2 জন। হৃষ্টপুষ্ট 2 জন মানুষের অবস্থা এখন হাড্ডিসের। আজ জিয়ানা বাজার করবে অনেক কিছু। সেই উদ্দেশ্যে বাজারের পথে যাচ্ছিল, কিন্তু থামলো গার্লস স্কুলের পেছনের গলিতে। তাদের বিল্ডিং এর একটা 14-15 বছরের মেয়ে খুবই ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে একটা বিদেশি ছেলের সাথে। ছেলেটা হয়তো এশিয়ান, গৌরবর্ণে ছোট ছোট চোখ। জিয়ানা ব্যাকপ্যাকে ঝুলানো পুতুল সেট করা ক্যামেরায় ক্লিক করে কয়েকটা ছবি ক্যাপচার করলো, তারপর ছুটলো বাজারের দিকে। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ। জিয়ানা অসাধারণ সফলদের কাতারে কেউ না, তাই তার না একেবারে সাধারণদের কাতারে। আঞ্জুমানকে আজ স্পষ্ট করে না করে এসেছে সে জমি বিক্রি কিংবা অন্য কাউকে দিবে না। বিকেলের শেষ প্রান্ত। শিশির বাতাসে জিয়ানার খোপার বাহিরে বের হওয়া কিছু এলোমেলো চুল দুলছে। ব্যাগ ভর্তি বাজার নিয়ে কলেজ স্ট্রিটের সেই পাকাগুলির ফুটপাতে 1 গাছ ভর্তি বাগান বিলাসের নিচে মাথা নিচু করে বসে আছে জিয়ানা। এই জায়গাটা জিয়ানার খুব পছন্দের। পরিত্যক্ত কোনো লাটের বাড়ির সামনের ফুটপাতটাও দামি টাইলস লাগানো, যার কারি কারি টাকার চুলকানিতে এমন একটা বিশাল বাড়ি করে পড়ে আছে বিদেশ। আর বাড়িটা পরিত্যক্ত, কিন্তু বাড়ির মালিকের রোপণ করা গাছগুলো এখনও নিজ ইচ্ছায় বাতাসকে পরিশুদ্ধ করে যাচ্ছে। পায়ের সাদা লাইট ওয়েট স্নিকার্সটা ময়লার কারণে ধূসর হয়ে আছে।
2 বছর আগে জুনায়েদ কলকাতায় ঘুরতে গেলে শ্রীলেদার থেকে এনেছিল খুবই কমফি স্নিকার্সটা জিয়ানা নিত্যসঙ্গী। সবাই কম বেশি দূরে সরে গেল। 2 বছর থেকে বিনা শব্দে জিয়ানাকে সাথ দিয়ে যাচ্ছে, কিন্তু জিয়ানা একে একদমই যত্ন করে না। তাই তো অবহেলায় অযত্নে কেমন মলিন হয়ে উঠেছে, যেমন মলিন জিয়ানার মনের রং। আজ তার খুব মন খারাপ করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কি জানি বিশেষ কারণে জিয়ানার ঠিকঠাক মনটাও খারাপ হচ্ছে না, এমনকি কখনোই হয়ও না। মাঝে মধ্যে মনে হয় কোনো ল্যাবে ঢুকে রিসার্চারদের ডেকে বলতে, এই যে আমাকে নমুনা হিসেবে রেখে দিতে পারেন। আমার কোনো মন খারাপ হয় না, শরীরে কষ্ট মনকে ছুঁতে পারে না। আমার কাউকে ভালোবাসতেও ইচ্ছে হয় না, আবার কাউকে খারাপ বাসতেও ইচ্ছে হয় না। কাউকে আপন করতেও ইচ্ছে হয় না, মরে যেতেও ইচ্ছে হয় না, আবার বেঁচে থাকতেও ইচ্ছে হয় না। এক কথায় ইচ্ছেহীন, মন খারাপহীন, অভিমানহীন, ব্যথাহীন। আমি এই দুনিয়ার বাসিন্দা না। আমাকে ছিঁড়ে ফেড়ে টুকরো টুকরো করে কাচের বয়ামে ভরে রাখুন। পরক্ষণে মনে পড়ল আসলে ছিন্নমূল সে। এইসব অনুভূতি প্রয়োগ করতে একান্ত ব্যক্তিগত মানুষ লাগে, পরিবার লাগে। রাস্তার কারোর সাথে তো আর নিজের অভিমান কষ্ট প্রকাশ করা যায় না। একদম ছোট থেকে জিয়ানা বুঝে এসেছে সে একা, তার আপনজন এরা হলেও একান্ত আপন না। তাই এসব স্বাভাবিক অনুভূতিগুলো এতকাল সয়ে এসে সে এখন আর কোনো রিয়াকশন দিতে পারে না। ফিক করে হেসে উঠল। একমাত্র হাসি আর রাগ ছাড়া জিয়ানার কোনো রিয়াকশন জানা নেই, কিন্তু ঠোঁটে হাসি থাকলেও চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ আগের ঘটনা জাবর কাটে বাগান বিলাসে ঝরা পাপড়ি কুড়াতে কুড়াতে। ব্যাগ ভর্তি বাজার আর মাছ মাংস দেখে আঞ্জুমান তেরে গিয়ে জিয়ানাকে একটা থাপ্পড় দেয়। পা দিয়ে বাজারের ব্যাগ লাথি দিয়ে ফেলে আগে চিল্লিয়ে বলে ওঠে, দান দক্ষিণা করতে এসেছিস আমাদের করুণা দেখানো শেষ হলে বের হয়ে যায় এখনই। কি ভেবেছিস এই সামান্য বাজার করে এনে আমাদের ভুলাতে পারবি? জিয়ানার আগের কারণ বুঝতে না পেরে একবার জিয়াউলের দিকে তাকায়। সে মাথা নিচু করে বসে আছে সোফায়, লম্বা শরীর শুকিয়ে বাতাসে মিশে গেছে, সেই সাথে মিশে গেছে সকল আত্মসম্মানবোধ আর কঠোর ব্যক্তিত্ব। জিয়াউলের দিক থেকে নজর হটিয়ে আঞ্জুমানকে জিজ্ঞাসা করলো, আমু কি হয়েছে যদি বলতে? আমি আবার প্রাইভেট পেয়েছি, আর আজই বেতন পেলাম। নিজের টাকায় বাজার তো এই প্রথম করিনি, আগেও তো টুকটাক টিউশন করিয়ে সংসার চালিয়েছি। তাহলে আজ এগুলো তোমার কাছে দান দক্ষিণা লাগছে কেন? কারণ তুমি নেহাতি মস্করা করছো তাই। তোমার যদি সত্যি ঋণ শোধ করার বিন্দু মাত্র ইচ্ছা থাকতো তাহলে ফার্মের জমিটা লিখে দিতে পারতে, সেটা তো করছো না। এসেছো কিছু বাজার নিয়ে সার্কাস করতে। আমাদের চলছে ধার দেনা করে, সেটা তুমি জানো না? তোমার হাজবেন্ডের টাকা দিয়ে যে এফডিআর করা ছিল সেটাও জুনায়েদ আমাদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। আমার তো জয়েনিং আরো 2 মাস পর। তাহলে এই 1 মাস কিভাবে চলেছি, সামনে কিভাবে চলবো খোঁজ নিয়েছো? এটা একটু বেইনসাফি হয়ে যাচ্ছে না আম্মু? সরি চাচি, আমাকেই কেন ঋণ শোধ করতে হবে? তোমার নিজের সন্তানদের কোনো দায় নেই? আর যদি ফেয়ারই বলি তাহলে আমাকে বড় করতে যা খরচ সেটার চেয়ে বহু গুণ বেশি আমার আম্মু তোমাদের দিয়ে গেছে। আঞ্জুমান ঘাড় ঘুরিয়ে রক্তচক্ষু করে জিয়াউলের দিকে তাকায়। এই লোক সব বলে দিয়েছে। ঘাড় ফিরায় আবার জিয়ানার কথায়, আমাকে কি দিয়েছো বলো স্মৃতি হিসেবে ওনার গলার চেইনটা ছাড়া? যদি বলি জন্মগত কোনো ঋণের দায় আমার নেই। তোমরা মানবতার খাতিরে হলেও আমাকে লালন পালন করে বড় করেছো। এই জন্যে আমি আমার শিরা উপশিরায় তোমাদেরকে একমাত্র পরিবার বলে জানি। একদণ্ড শান্তি পেতেই বারবার তোমাদের কাছেই আসি। সত্যি বলতে বাস্তবিক অর্থে আমি তোমাদের কাছে ঋণী না, এমনকি সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছেও ঋণী না যিনি আমাকে তোমাদের কাছে নিয়ে এসেছিল, কারণ ওনাকেও আম্মু নিজের সোনার কানের দুল দিয়ে দিয়েছিল। যদি ঋণ থাকেও সম্পর্কের ঋণ আসলে শোধ করার কোনো উপায় আছে কি? কেউ পারে সেটা শোধ করতে? আর সম্পত্তি আমি কোনো দিনই দেবো না তোমাদের, আজকের পর থেকে তো একদমই না। সেখানে আমি এতিমখানা করব, কারো অন্যায়ের ভর্তুকি দিতে আমি আমার মায়ের শেষ স্মৃতি নষ্ট করব না। তারপর ছড়িয়ে ছিটে থাকা বাজারগুলো আবারও ব্যাগে ভরে বিদায় না নিয়ে বের হয়ে আসে সেখান থেকে। জিয়ানার যে বিল্ডিংয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেই বিল্ডিংয়ের 6 তলায় সেই সেম 2 রুমের একটা ফ্ল্যাট খালি পেয়ে জেনি আর মক্কু ভাড়া নিয়েছে। গত 1 মাস দুইজন প্রায় প্রতিদিনই বাসা খুঁজেছে, অথচ শেষমেশ এই বিল্ডিংয়েই পেয়েছে। আজ তারা উঠল বাসায়। নিবিড় অনেক কিছু গিফট দিয়েছে, একটা কিং সাইজ বেড, একটা কাবার্ড আর একটা ডিভান। মক্কু একটা ডাইনিং টেবিল আর ফ্রিজ, সাথে রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র কিনেছে। জেনি সেই কখন থেকে ফোন দিচ্ছে জিয়ানাকে, বান্দি লাপা লেডিস হয়ে গেছে।
ফোনে জিয়ানাকে এই জীবনে পাওয়া যায় না। সে যে ফোন কি জন্য ব্যবহার করে জেনি সেটাই বোঝে না। একটা ফেসবুক আইডি আছে যেটাতে 4 মাস আগে একটা মেসেজ দিয়েছিল, এখন পর্যন্ত সিন করে নাই। ধপ করে ডিভানে বসে পড়লো জেনি। ভেবেছে 2 বোন মিলে গোছগাছ করবে, কিসের কি এমে হাওয়া হয়ে গেছে। জেনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে মক্কু হাতের ওয়াল ক্রাফটগুলো নিচে রেখে জেনির পায়ের কাছে বসে জিজ্ঞাসা করে, ফার্নিচারগুলো পছন্দ হয় নাই তোমার? জেনি মাথা তুলে তাকিয়ে দেখে তার ব্যক্তিগত মানুষটাকে। গত 1 মাসে বেশ পরিবর্তন হয়েছে। নেশা ছেড়ে স্বাস্থ্য আর গায়ের রঙের উন্নতি হয়েছে, তবে সিগারেট ছাড়েনি। সব থেকে বেশি উন্নতি হয়েছে তাদের সম্পর্কের। জেনি নিজের হাত দিয়ে মক্কুর 2 গালে ধরে বলে, আমার লাইফে এত এক্সপেন্সিভ ফার্নিচার কখনো দেখিনি। এই একটা বেডের দামে আমাদের ঘরে সব ফার্নিচার হয়ে যেত। নিবিড় ভাইয়ের পছন্দ বেশ চমৎকার, সন্দেহ নেই এতে। মক্কু নিজের হাত জেনির হাতের নিচে রেখে বলে, এটা আমার মনে হয় না মুসাদ্দিক। নিবিড় ভাই জিয়ানাকে কোনোভাবে পছন্দ করে। প্রায় 1.5 মাস হয় বিয়ে হয়েছে, একটাবারও কল করেনি কখনো, বরং দেখা হলেই তেড়ে যায়, হয় গলা টিপে ধরতে, না হয় হুমকি ধামকি। ওদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ভাই আর জিয়ানা দুজনেই অদ্ভুত মানুষ। তারা আনপ্রেডিক্টেবল, তাদের অনুভূতিও আনপ্রেডিক্টেবল। আমি 100% নিশ্চিত ভাই নাকে মুখে প্রেমে পড়েছে জিয়ানার, সেটা স্বীকার করতে চায় না। কিছুদিন আগে জিয়ানার মিস ক্যাম্পাস কম্পিটিশনে একটা ছবি এক ছেলে কনফেশন গ্রুপে দিয়ে কাব্যিক কথাবার্তা লিখেছিল। সেই ছেলেটাকে ভাই যে কি হাল করেছেন দেখলে বুঝতা কতটা পজেসিভ উনি জিয়ানার জন্য। কনফেশনের গ্রুপটাকে উড়িয়ে দিয়েছে। অপরদিকে তোমার বোন তো মাথা ছাটা, তাকে আমার পক্ষে ইহ জিন্দেগিতে বোঝা সম্ভব না। মাথা ছাটা কথাটা জেনির একদম পছন্দ হলো না। নাক ফুলিয়ে রাগী দৃষ্টিতে তাকায় মক্কুর দিকে। নাক ফুলানো দেখে মক্কুর বুঝা শেষ, বউ খেপেছে। পরিস্থিতি ঘোরানোর জন্য জেনিকে বলল, আচ্ছা ওদের কথা বাদ, তারা স্লো যাচ্ছে কিন্তু আমরা তো ফাস্ট। চলো বেডটা টেস্ট করি, কেমন মজবুত দেখা উচিত। জেনির রাগ গলে লজ্জা জমা হওয়া শুরু করলো। লজ্জা লুকাতে বসা থেকে দাঁড়িয়ে বলে, রান্নাঘরে কাজ আছে আমার, সরুন। মক্কুর হঠাৎ কি হলো এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আর কত সরবো? 37 দিন হয় বিয়ে করেছি, এখন একটা চুমু নসিবে জুটলো না। মানুষ সবাইকে নিয়ে উপহাস করে। জেনি কপট মেকি রাগ দেখিয়ে বলে, মুসাদ্দিক ভালো হচ্ছে না কিন্তু। ওই তো এমনিতেও খারাপই হবে, অমনিতেও খারাপই হবে, তাই এখন থেকে সবই হবে। কথা বন্ধ করে দিয়েছে বকাটে মুসাদ্দিক নিজের কালচে ঠোঁট দিয়ে। জেনি নিজের পেলো ভাত দিয়ে খামচে ধরে মক্কুর কোমরের কাছে শার্ট। হালকা সিগারেটের স্বাদের সাথে পুরুষের প্রথম প্রেমময় স্পর্শে শিহরণ যখন রন্ধে রন্ধে আচম্বিতে বিকট আওয়াজে মক্কুর পকেটের ফোন আর্তনাদ করে ওঠে। ফোনের শব্দে ছিটকে সরে যায় জেনি। মহাবিরক্ত হয়ে মক্কু ফোন বের করে দেখে নিবিড়ের কল। বিড়বিড় করে বলে, নিজেও বংশবিস্তার করবে না, আমাকেও করতে দেবে না, একেই বলে ডিজিটাল মির্জাফর। তারপর স্পষ্ট করে বলে, হ্যাঁ ভাই বলেন। মির্জাফর কাকে বললি? আমাকে ভাই, নিজেকে বলেছি। সময় অসময় আমার মির্জাফর খান খালি বউ বউ করে। আমার কাছে আয়, লাথি দিয়ে পেছনে ফুটা দিয়ে মির্জাফর মনটাকে বের করে দেই। শোন, আমি আর যাব না, ফার্নিচার পছন্দ হচ্ছে না। হ্যাঁ ভাই ফার্স্ট ক্লাস হয়েছে সব, কিন্তু দামটা বেশি। আসতে পারবেন না কেন? আজ তো ক্লাবে বিশেষ কোনো কাজ নাই। তোর বউয়ের বোন কলেজ এস্টিমেটে ঝিম ধরে 1 ঘন্টা ধরে বসে আছে। তাছাড়া তোকে যে ইনফরমেশন দিতে বলেছিলাম সেটা তোর আগে আমি বের করে ফেলেছি। গবাইটটা নিজেও জানে না কোথায় জড়িয়েছে। মুখ্য হা হয়ে গেল নিবিড়ের কথা শুনে। 24 ঘন্টা জিয়ানাকে কড়া পাহারায় রাখে তারা। তারপরও কিভাবে সে কোন প্রফেশনাল সিক্রেট ইনফর্মার হতে পারে? এই এলাকার অনেকগুলো গোপন তথ্য ফাঁস রয়েছে। রিসেন্ট বিভিন্ন পত্রিকায় সেসব নিউজে কড়া করে প্রচার হচ্ছে। এর মাঝে সবচেয়ে ভয়াবহ ছিল শয়তানের পূজারীদের চক্রকে এক্সপোজ করা। সেই রিপোর্টের সূত্র ধরে 2 জন বিদেশি গ্রেফতার হয়েছে, সেটাও সাভার নবীনগর এলাকা থেকে। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের উপর কেন্দ্রীয় কমিটি থেকে মারাত্মক প্রেশার আসে। এই দেশের মানুষ খুব সেন্সিটিভ, বিশেষ করে ধর্ম নিয়ে। সেখানে সরাসরি শয়তানের পূজা, সেটাও আবার একেবারে সবার নাকের ডগায়। মানুষের ক্ষোভে আর সমালোচনায় সরকার দিশেহারা প্রায়। অনেকগুলো টাকা খসিয়ে মামুন ইসলাম নামটা বের করেছে মেহুল খান, কিন্তু পরিচয় বের করতে পারেনি। শেষমেশ নিবিড়কে দায়িত্ব দেয়, কিন্তু নিবিড়ও শর্ত সাপেক্ষে সেই দায়িত্ব নিজ কাঁধে নেয়। নমিনেশনের লোভে মামুন ইসলাম বিনা বাক্যে নিবিড়ের শর্ত মেনে নেয়। প্রায় 1 মাস পর পরিচয় বের করতে পেরেছে, কিন্তু জিয়ানা কিভাবে সম্ভব? মুখ আমতামতা করে বলল, ভাই কোথাও ভুল হইতেছে না তো? জিয়ানাকে আমি সহ রাব্বি আর সজল টানা সময় নজরে রাখি। সে বাইরে বের হয়ে কোথায় যায়, আবার কখন বাসায় ঢুকে, সব নিজ চোখে দেখি। দেখা হলে বলি, আপাতত জঙ্গলি পাখি খাঁচায় ভরা পালা, পোষ মানবে না জানি, তবুও উড়াউড়ি বন্ধ করতে হবে।
কি করতে চাইছেন ভাই? চেয়ারম্যান স্যারকে নিশ্চয়ই জানাবেন না? অপর পাশ থেকে খট করে শব্দ হলো ডিসকানেক্টের। মুকুর রোমান্সের ঘন্টা মাথায় উঠিয়ে দিল এই দুই অদ্ভুত মানবী। তারপর ফট করে দাঁড়িয়ে গা ঝাড়া মেরে মনে মনে প্রতিজ্ঞা করলো, দুনিয়া স্পার্সে ওস্পার দ্বিখণ্ডিত হয়ে গেল। মুকুর আজ বউকে চাই। বলা যায় না একটু পর জেনি তার বোনের খবর শুনে কি করবে। না, কোনো রিস্ক আছে নিবে না। খাট পরীক্ষা এখন এই মুহূর্তে করতে হবে। ছুটল রান্নাঘরের দিকে। সমরেশ মজুমদার বলেছেন, সৃষ্টিকর্তার জন্মলগ্নে বাঙালি মেয়েদের সংকোচ লজ্জা জড়তা ঠেসে এঁটে দিয়েছেন, কিন্তু জিয়ানাকে দেননি। জিয়ানা ব্যতিক্রম, সে চমকায় না, সংকোচবোধ কিংবা লজ্জাও আসে না, জড়তা তো বরাবর নেই। আচম্বিতে নিবিড় জিয়ানার সামনে বাইক নিয়ে দাঁড়ায়। জিয়ানা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। নিবিড় বাইক থেকে নেমে পাশে বসে ঘাট বাকি এক পলক দেখে তারপর আঙ্গুল দিয়ে জিয়ানার গাল থেকে এক ফোঁটা পানি নিয়ে জিহবায় ছুঁয়ে বলে, ভালো লাগছে না, ফুটুন তো এখান থেকে। তোমার কথাতেই। জিয়ানা উত্তর দিল না, এক মনে বাগান বিলাসের পাতা নিয়ে নাড়াচাড়া করছে। মেহুল খান, এত দেরিতে? শেষ পর্যন্ত দেখলাম কত দূর যেতে পারে। যেতে পারলাম আর কই, আপনি যা সব প্রমাণ মাটিতে মিশিয়ে দেন। হো হো করে হেসে উঠল নিবিড়। তুমি একটা সিএস জিয়ানা, আমার সত্যিই বুঝতে অনেক সময় লেগেছে তোমার পাশে ফ্ল্যাটের মেয়েটার সাথে প্রতিদিন কোচিংয়ে বোরকা পড়ে যেতে, অথচ সবাই ভেবেছিল দুইজন স্কুলের স্টুডেন্ট। বিলিভ মি, কোচিংয়ে দাওয়াতে না গেলে আমি তোমাকে ধরতেই পারতাম না, কোনো সন্দেহ হয়নি। জুতা জোড়া খেয়াল করবেন না, আমার এক জোড়া জুতাই আছে। আপনার ব্রেন দিন দিন ভোতা হয়ে যাচ্ছে, এটা বোঝেন নাই? আপনার ক্লাবের সিক্রেট রুমেও গিয়েছিলাম আমি, পাতালের ঘরটাতে। সেখানে আপনার হাই কনফিগারেশনের সব ডেস্কটপ সেট আপ দেয়া। আমি যেতে দিয়েছি দেখেই যেতে পেরেছ। তা ঠিক, ফিঙ্গারপ্রিন্ট লক দরজায় কেউ তালা ঝুলায় না, আমিও বুঝেছিলাম। আবার আকাশ বাতাস কাঁপিয়ে নিবিড় হেসে উঠল। তারপর জিয়ানার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমাকে তোমার কোম্পানি শুধু ব্যবহার করেছে, ওইসব চুক্তির ফাঁদে ফেলে 1 বছর বিনা বেতনে খাটাবে তোমাকে, তারপর তোমার ইনফরমেশনের ভিত্তিতে তোমাকে ব্ল্যাকমেল করে চক্রকে আরও বেশি রিস্কি কাজ করাবে। ব্ল্যাকমেইল করবে কিনা জানি না, তবে সব ইনফরমেশন পাবলিশ করে না। কালপ্রিটদের সাথে আগে কড়া মূল্যে দরদামে বেচাকেনা করে, তারপর দামে সুবিধা করতে না পারলে সেটা পাবলিশ করে। আমি আমার নীতি ধরে রাখতে পারছি না, পায়ের নিচের মাটি না থাকলে বুঝি এমনটাই হয়। জিয়ানা হাঁটুতে মুখ গুজে প্রশ্ন করে নিবিড়কে। নিবিড় জিয়ানার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, তোমার পায়ের নিচে মাটি নেই ঠিকই, কিন্তু কনক্রিট আছে। সেই কনক্রিট ঠিক কতটা কঠিন এইবার হাড়ে হাড়ে টের পাবে। এতক্ষণ নিবিড়কে শান্ত লাগলেও এবার যেন আগুনের আঁচ পাওয়া যাচ্ছে। জিয়ানা ব্যঙ্গ করে জিজ্ঞাসা করলো, পাপ্পুর ভাই পাভেলকে ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর হামলা চালিয়েছেন, এই ইনফরমেশন কিনতে কত টাকা গচ্ছা গেছে? টাকা যাবে, টাকা আসবে, কিন্তু মুক্ত বাতাসে জিয়ানা হক নামে কেউ আর ঘুরতে পারবে না। জিয়ানা বড় বড় চোখ মেলে চড়াক করে উঠে দাঁড়ালো। নিবিড়ও সাথে সাথে উঠে নিজের ক্লোরোফর্ম মিশ্রিত রুমাল চেপে ধরে তার নাকে মুখে। জিয়ানা খুনাক করেও বুঝতে পারেনি নিবিড় এমনটা করবে। মস্তিষ্কে প্রচণ্ড ঝিমঝিমানি শুরু হলো। তারপর হাত পা অসাড় অনুভূত হয়ে আর কিছু বুঝে ওঠার আগে 30 সেকেন্ডেই সে হেলে পড়ে নিবিড়ের প্রশস্ত বক্ষদেশে। সব অন্ধকার, গভীর রুম, নির্জন নিস্তব্ধ চারিপাশ। এক হাতে জিয়ানাকে আঁকড়ে ধরে রুমালটা আগে পকেটে ভরে নিবিড়, তারপর 2 হাতে পাজা কোলে করে হাঁটা ধরল সামনের দিকে। এই গলিতে রিক্সা, অটো কিছুই পাবে না, গলির মাথা পর্যন্ত যেতে হবে এই তুলার বস্তাকে কোলে নিয়ে। অজ্ঞান না করলে একে বাগিয়ে আনা অসম্ভব। আর কোনো উপায় নেই নিবিড়ের, অনেক বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে। কড়া পাহারা দিয়েও চোখে ধুলো দিতে পারে এই মেয়ে। এর নাম জিয়ানা না রেখে শিয়ানা রাখা উচিত ছিল। কিছুটা যাওয়ার পর নিবিড় হাঁটার গতি স্লো করে, কারণ কলেজের কিছু ছেলের দল কোচিং করার জন্য যাচ্ছিল। নিবিড়কে দেখে দাঁড়িয়ে সালাম দেয়। কোলে জিয়ানাকে দেখে বিটলা এক ছেলে জিজ্ঞাসা করে, ভাই ভাবি নাকি, উনি কি অসুস্থ? জবাবে নিবিড় মুচকি হাসে। আরেকজন জিজ্ঞাসা করলো, সুখবর নাকি ভাই? কিন্তু ভাবি আমাদের মাশাআল্লাহ হুরে একেবারে, ভাই জিতছেন। এবার আর মুচকি হাসি এলো না নিবিড়ের থমথমে মুখ দেখে পেছন থেকে একজন প্রশ্নকারী ছেলেটার মাথায় চাটি দিয়ে ফিসফিসিয়ে বলে, হালার পোহালা, কাল লাগে মস্কারা করিস, এখানে তোমাকে পুঁতে রেখে যাবে। নিবিড় তাদের পাশ কাটিয়ে হাঁটার গতি বাড়িয়ে এগিয়ে যায় কিছুটা। তারপর থেকে জিয়ানার দিকে তাকায়। চুল খুলে ঝুলে আছে নিচে। প্রথম নিবিড় জিয়ানার খোলা চুল দেখলো। সুইমিং পুলে বোঝা যায়নি এত চুল মাথায় মেয়েটার। ক্লোরোফর্মের ঘোরে বিভোর হয়ে আছে। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একেবারে ঘুমন্ত রাজকন্যা। কে বলবে মারকুটের রূপও আছে এই মেয়ের। নিবিড়ের কাছে জিয়ানাকে এখন সবচেয়ে মোহনীয় লাগছে। একটু আগে ছেলেটার কথা অনুযায়ী নিজেও আওড়ালো। মাশাআল্লাহ। ছেলেরা নিজের চোখ দিয়ে দেখার চেয়ে অন্যের চোখ দিয়ে বেশি দেখে, মানে তার নিজের কাছে যেটা সুন্দর সেটা সুন্দর, এটা স্বাভাবিক।
কিন্তু তার বন্ধুবান্ধব কিংবা আশেপাশের কারো মন্তব্যে যদি সেই স্বাভাবিক সুন্দরকে একটু ঘটা করে কেউ প্রকাশ করে, তবে রাতারাতি সেই স্বাভাবিক সুন্দর হয়ে উঠবে অনিন্দ সুন্দর। জেলাসিতে ছেলেরা ছেড়ে যায় না, কঠিনভাবে সেটা আরও আঁকড়ে ধরে। নিবিড় নিজের অনুমতি কিংবা অন্য মেয়েদের থেকে জিয়ানাকে আলাদা করে যে দেখে সেটা সে স্বীকার করে না। তবে কেউ জিয়ানের প্রশংসা করলে সেটাও সহ্য করে না। অটোতে উঠে জিয়ানাকে নিজের একেবারে কাছে মিশিয়ে রাখে নিবিড়। কাছাকাছি হওয়ায় জিয়ানার শরীরের মেয়েলি মিষ্টি সেই কচি ডাবের ঘ্রাণে নিবিড়ের কাছে মনে হয় এই মেয়ে কোনো নারী না, আস্ত একটা কোকেন। এখন থেকে প্রতিদিন প্রতিবেলায় কোকেন নিবিড়ের। দেখা যাক এদের শিকারহীন সম্পর্ক পরবর্তীতে কোথায় যায়। চীনের আচুয়াং মাচু প্রদেশ, যেখানে এই গ্র্যাভিটি একেবারেই কাজ করে না। মাটি থেকে জাম্প করলে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে আবার মাটিতে ফিরে আসতে। জিয়ানা চীনের ট্র্যাডিশনাল হানফু পোশাক পরে লাফালাফি করছে। একবার লাফ দিলে সে আকাশে ভাসছে, তারপর আবার পাখির মতো বাতাসে উঠছে, কিন্তু এর পরের বার আকাশ বাতাস পার হয়ে স্যাটেলাইটে চলে যাচ্ছে। না, এটা একেবারেই অবাস্তব লাগছে। জিয়ানা চেষ্টা করে মাটিতে নামতে, কিন্তু পারে না। ধানায় পানায় কোনো লাভ হচ্ছে না। এতক্ষণ যে মজা লাগছিল, এখন সেটা বিরক্তির সাথে ভয় দুটোই লাগছে। পাশ থেকে মৃদু গোঙানির আওয়াজ আসছে, ক্রমান্বয়ে সেটা বেড়ে যাচ্ছে। জিয়ানা এবার নড়তে চড়তে পারছে না। তার হানফুও ভ্যানিশ হয়ে কালো হুডিতে রূপান্তরিত হয়েছে। এখন সে শক্ত পাথুরে মাটিতে। গোঙানির আওয়াজ বাড়ছে, সাথে জিয়ানার অস্থিরতাও বেড়ে যাচ্ছে। কিন্তু এবার সব অন্ধকার। সে বন্ধ কোনো কুঠুরিতে আটকা, চোখ চাইলেও মেলানো যাচ্ছে না। কোরবানির পশু কোরবানি হলে যেমন গড়গড় কাটা গলা দিয়ে শব্দ বের হয়, এবার গোঙানিটা তেমন শোনা যাচ্ছে। অন্ধকারে জিয়ানা নিজের কান চেপে ধরে। এমন ভয়ানক শব্দ সে শুনতে চায় না। হাত ভেদ করে কান দিয়ে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে শব্দটা। ধীরে ধীরে বিকট হচ্ছে। জিয়ানার মস্তিষ্ক অল্প সচল হয়ে এলে ফট করে উঠে বসে, মাথা ঝিমঝিম করছে। এখনো মৃদু আলোয় নিজেকে একটা ফাঁকা ড্রয়িং রুমে আবিষ্কার করে। তাকিতুকি করে বুঝতে পারে এটা নিবিড়ের ফ্ল্যাট, আর শব্দটা আসছে পাশের বন্ধ রুম থেকে। যেদিন জিয়ানারা এখানে এসেছিল রুমটা তালা লাগানো ছিল। ঝিমঝিম ভাব নিয়ে জিয়ানা উঠে দাঁড়ালো। বার কয়েক বোঝার চেষ্টা করলো কিসের শব্দ। দরজার কাছে গিয়ে জিয়ানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কয়েক পল। এটা নিবিড়ের গলা। এমন গলা কাটা গরুর মতো কাতরাচ্ছে কেন লোকটা? অসুস্থ হয়ে পড়েছে নাকি কোনো অ্যাক্সিডেন্ট হলো? কিছুক্ষণ আগে আধো ঘুমে জিয়ানার যেমন লেগেছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ লাগছে। নিবিড়ের ছটফটানো সাথে পা দিয়ে ফ্লোরে ঘষার সাথে অদ্ভুত শব্দে জিয়ানার দম বন্ধ হয়ে এলো। এত করুণভাবে কেউ কেন গোঙাবে? মারা যাচ্ছে কি লোকটা? জিয়ানার শরীর কাঁপা শুরু হলো। কাঁপা হাতে দরজায় নক করে ডাকলো বার কয়েকবার। আস্তে আস্তে দরজায় ধূপধাপ শব্দ করে গলা ছেড়ে ডাকা শুরু করলো। সুখ কি হয়েছে? ঠিক আছেন সুখ? কথা বলুন। এভাবে মিনিট পাঁচেক ডাকার পর ভেতরে শব্দ কমে এলো। একসময় নিশ্চুপ হয়ে গেল একেবারে। জিয়ানা দরজায় মাথা টেকে বসে রইল বিমূঢ় হয়ে। আজকাল জীবন কোথায় কখন কিভাবে তাকে ছেড়ে দিচ্ছে কিচ্ছু মাথায় আসে না। কিছুক্ষণ আগে নিবিড়কে নিয়ে তার এতটা উচ্চাটন এখন হাস্যকর লাগছে। এই লোকের যা ইচ্ছা হোক তাতে তার কি? যত সব ভেজাল ভণ্ড লোক পড়েছে তার কপালে। এর চেয়ে একটা গ্রামের মূর্খু সুরখু চাষা আমায় চাষ করতো। জিয়ানা পায়ের ওপর পা তুলে খেত শুধু। দূর ভাল লাগে না বলে আবারও শরীর ছেড়ে সেখানে ঘুমিয়ে গেল সে। ক্লোরোফর্মের রিয়াকশন এখনো চলছে। নিবিড় দরজা খুলে দেখে দরজার সামনে ফ্লোরে শুয়ে আছে জিয়ানা। জিয়ানার ডাকে নিবিড়ের দুঃস্বপ্ন কেটেছে। ভয়াবহ কত শত স্বপ্ন যে নিবিড়কে তাড়া করে বেড়ায়। ফ্লোর থেকে জিয়ানাকে উঠিয়ে বেডরুমে ম্যাট্রেসে শুয়ে দেয়। মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে জিয়ানার তেলতেলে মুখের দিকে। কোনো প্রসাধনী ছাড়া একেবারে ন্যাচারাল এই মেয়েটাকে নিবিড় কোনোভাবে এড়িয়ে চলতে পারে না। তার গার্ডস নেই। ঝুঁকে জিয়ানার কপালে অধর ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, ইউ আর ম্যানারলেস, ব্যাড টেম্পার, ব্যাড ওমেন। ইনস্ট্যান্ট আই ক্যান লিভ উইথ ইউ, ইউ চাট। মেয়েদের ডিসিশন মেকিং অ্যাবিলিটি, কনফিডেন্স, হাই ভ্যালু, ডেয়ারিং চলাফেরা, জড়তাহীন কথাবার্তায় ছেলেরা মুগ্ধ হয়। এই প্রতিটা গুণ জিয়ানার 100% আছে। নিবিড় বিচক্ষণ একজন মানব। এই মেয়ে যে অসংখ্য গুণে গুণান্বিত সেটা সে বুঝে। জিয়ানাকে সবচেয়ে বেশি টানে অসহায় মানুষজন, বিশেষ করে পথ শিশুদের প্রতি কনসার্ন বেশি। জিয়ানার সচেতন হয়ে চললেও শুধুমাত্র নিবিড়ের সাথে জড়িয়ে গেছে দেখে তার শত্রুর সংখ্যা নিবিড়ের শত্রুর সমান। সবচেয়ে ভয়ের হচ্ছে মেহেদির চুপ করে থাকা। সেদিনের পর একবারের জন্য না নিবিড়ের সামনে এসেছে আর না জিয়ানার। ঝড়ের আগে যেমন প্রকৃতি একেবারে শান্ত থাকে, মেহেদির ব্যাপারটা ঠিক তেমন মনে হচ্ছে নিবিড়ের কাছে। 15 দিন ছুটিতে এসে আবারও ফিরে গেলেও নিবিড় খবর পেয়েছে সে আসলে ইউএসএতে যায়নি, গেছে মালয়েশিয়া। কিছু যে একটা পাকাচ্ছে এটা নিশ্চিত। যে কোনো স্তব্ধতায় যে বড় কোনো আক্রমণের পূর্বাভাস। তাছাড়া বন্ধুরূপী শত্রুত্ব অভাবই নেই। আকাশ এক বোতল স্কচ এনে রাখলো আড্ডার মাঝখানে। নিবিড় তাকে গিফট দিয়েছে। মূলত জিয়ানার কোচিংয়ের খবরটা আকাশই তাকে দিয়েছে। আকাশের আজ ঈদ লাগছে ভাবতেই যে ভালো পদ পাবে কমিটিতে। কাচের বোতল দেখেই ছেলেপুলেদের চোখ চকচক করে ওঠে।
বাংলা খাওয়া ছেলেদের কাছে এর চেয়ে লোভনীয় আর কিছু নেই। এক প্যাক গলা দিয়ে নামলে যেন জীবন ধন্য। তাদের লোভিষ্ঠ লোক দেখে আকাশ বলে উঠল। বাইলোক এক বাজি হয়ে যায়। সমসুরে সবাই বলে উঠল। জরুল জরুল কিহু নেহি। দলের প্রধান আর ওনার পিয়ের আজ অফিসিয়াল বাসর। বলতো দেখি কার বাসর পট হয়ে যাবে। আবার সবাই সমসুরে বলে ওঠে। নিবিড় ভাইয়ের। তারপর সবাই ঘর কাঁপিয়ে হেসে উঠল। সজল নামের এক ছেলে জিজ্ঞাসা করে, ভাই এটা তো ওপেন সিক্রেট, নিবিড় ভাইয়ের যদি 200% মন থাকে বাসরে, তবে ভাবি -200-এ অবস্থান করবে। মাঝখানের থেকে ভাইয়ের বংশদত্ত কার্যক্ষমতা হারাতে পারে। সবাই হাসে একচোট, কিন্তু সেটা বেশিক্ষণ চলতে পারে না আকাশের ধমকে। বড় ভাইকে নিয়ে অসভ্যতা নেই। কপট মেকি রাগ দেখিয়ে আকাশ জিজ্ঞাসা করে আবারও বলে, এখন তো ভাই নাই, বলাই যায় বাজি নিবিড় ভাইকে নিয়ে না, বাজি হলো মুটকু ভাইকে নিয়ে। ভাইয়ের বাসর হবে নাকি হবে না? অধিকাংশই বলল হবে, কিন্তু আকাশ বলল, না হবে না, মাইয়া মানুষ হেব্বি তোত্তারা। এরা যখন বুঝবে পুরুষ তার জন্য মরিয়া, তখন নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তো কাল পর্যন্ত অপেক্ষা থাকো ইস্কস বাবু। বাসরের আলামত পাইলে বোতল তোদের, আর না পাইলে আমার জিনিস আমার কাছেই ফিরে আসবে। পাপির দল হই হই করে বলে, এই জিনিস সামনে রেখে ঘুম হবে না। বাজিতে আমরা জিতা, মুখ্য ভাই বিজয়ী হবে 105% নিশ্চিত। আকাশের কনফিডেন্সে ভাটা পড়লেও শেষ পর্যন্ত বোতলে কাউকে হাত লাগাতে দিল না। রাতের প্রথম ভাগে সমাপ্তি লগ্ন চলছে, কিন্তু জেনির রান্না শেষ হয়নি। অধৈর্য মুখ্যুর অবস্থা পানি ছাড়া মাছের মতো। রান্নাঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে ঘাপটি মেরে। জেনির ওড়না বুকের উপর পেঁচিয়ে কোমরে বাঁধা, চুলগুলো ঘাড়ের উপর হাত কোপা করা, গরমে নাকের উপর বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি। এক মনে শশা আর টমেটো কেটে কেটে সালাদ করতে ব্যস্ত সে। একেবারে গৃহিণী লাগছে। পিছনে অস্থির স্বামী নামের পুরুষের ছটফটানি চোখে পড়েনি। সালাদ করে একটা টুকরো টমেটো মুখ্যুর মুখে দিয়ে জিজ্ঞাসা করে, লবণ ঠিক হয়েছে? আরও কিছু অ্যাড করব? বাদাম দেব? না না, আর কিছু লাগবে না, চল খাওয়া শুরু করি। আরে আমার শাওয়ার নিতে হবে, একেবারে ঘেমে গেছি। আপনাকে দেই, আপনি খেতে থাকুন। মাথা খারাপ? একসাথে খাবো। তাছাড়া আমার খাবারের ক্ষুধা নেই, বউয়ের ক্ষুধা। জেনির ফোনে টুং করে মেসেজের শব্দে সে মুখ্যুর কথা তেমন শুনেনি। ফোন চেক করে বলে, ফুলের সজ্জা ছাড়া আমি বাসরে যাচ্ছি না মুসাদ্দিক। বলে নিজের লাগেজ থেকে রেগুলার ওয়্যার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। মুখ্যু জেনির কথা বুঝতে পারলো 5 মিনিট পর। বুঝার সাথে সাথে ছুটলো বাজারের দিকে। এত রাতে মরা ধরা কিংবা গাঁদা ফুল পেলেও চলবে, তবুও চাই ফুলসজ্জা। প্রায় 30 মিনিট পর মুখ্যু ফিরে এলো হাতে পলিথিন ভর্তি ফুল নিয়ে। মরা ধরা না, ভালো ফুলই পেয়েছে। ওয়াশরুম থেকে এখনো পানি পড়ার শব্দ আসছে। এত দীর্ঘ সময় লাগে জেনির গোসলে? কি জানি, মেয়েদের সম্পর্কে তার কোনো ধারণা নেই, লাগতেও পারে। পার্টির একটা ছেলে আছে যে সারাদিনে একবার টয়লেটে বসে, এবং এক বসাতে 1 ঘন্টা। বাসা থেকে মেরে ধরেও তার এই বদভ্যাস ছাড়াতে পারেনি। মুখ্যু এবার জিজ্ঞাসা করেছিল, কি করিস এতক্ষণ? উত্তরে বলেছে, প্রথম 30 মিনিট ঘুমাই, পরের 30 মিনিট গেম খেলতেই চলে যায়। এগুলো তো রুমেই করতে পারিস। ঘুম থেকে দেরি করে উঠলে আমার হেব্বি পেদানি খাওয়া লাগে। তাছাড়া বাথরুমে খেললে কেউ আমারে হারাতে পারে না। হাগা আমার জন্য লাকি চান্স। জেনিরও হয়তো এই টাইপ কিছু আছে। আপন মনে ভেবে গোলাপের পাপড়ি সহ বিছানায় বিছিয়ে দিল। মাঝখানে বেলির মালা দিয়ে লাভ শেপ বানালো। বিছানার মাথার দিকে গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিল যত্ন করে। আর কিছুক্ষণ পর ফুলগুলো পিষ্ট হবে তাদের চাপে ভাবতে মনে মনে উদ্দীপ্ত হলো মুখ্যু। জেনি এখনো বের হচ্ছে না দেখে ওয়াশরুমের দরজায় হাত রাখে সে, এবং হাত রাখার সাথে সাথে দরজা খুলে গেল। ভেতরে জেনি নেই, কিন্তু ঝর্ণা ছাড়া। কি ব্যাপার, কি হলো ব্যাপারটা মুখ্যু কিছু বুঝতে পারলো না। রান্নাঘর, সিঙ্গেল রুম, ব্যালকনি তো যখন পেল না। জেনিকে মুখ্যুর বুকে একটা মোচড় দিল। জেনি কি তাকে এখনো মেনে নিতে পারেনি? তাহলে এত আয়োজন করে সংসারের লোভ দেখানো, এগুলা নিশ্চয়ই মিথ্যা না। সন্দেহ আর কষ্ট সাইডে রেখে পকেট থেকে ফোন বের করে। ফোনের উপরেই ভাসছে জেনির লম্বা মেসেজ। মুসাদ্দিক, আপনার মন বাসনা আমি বুঝতে পারি, এটা স্বাভাবিক। আমার উপর আপনার পূর্ণ হক আছে। আমি আপনাকে স্বামী হিসেবে মানি। আজকে প্রথম আর আজকেই শেষ। আমি আপনার সাথে মিথ্যার আশ্রয় নিলাম। ঘণ্টাখানিক আগেও আমি জানতাম না আমাকে বের হতে হবে। আমরা আমাদের কাজের একটা লাস্ট অপারেশনের জন্য অনেকদিন যেতে অপেক্ষায় ছিলাম।
জিয়ানাকে খুঁজে পেলে আজ আমাকে বের হতে হতো না। তামান্না আমাকে জানায় আমাদের টার্গেট আজ খুব কাছাকাছি এসেছে। তামান্না একা পারবে না, আর পারলেও তাকে আমি একা ছাড়তে পারি না। আমি আপনাকে একটা সুন্দর সংসার দিব, এই কথাটা দেওয়ার আগে হাতের কাছে সকল ধর্ষকদের শাস্তি দেব, এটা শপথ করেছিলাম। আজকের মাধ্যমে আমরা এই কাজ বাদ দেব, পরবর্তীতে শুধু পাবলিক ওয়ারনেস নিয়ে কাজ করব। আজকের রাতটা আমাকে মার্জনা করুন প্লিজ, আর কখনো আপনাকে ছেড়ে যাব না, প্রমিস। মক্কু ডাইনিংয়ে ঢেকে রাখা খাবারগুলোর দিকে একবার তাকালো, তারপর চাবি নিয়ে বের হয়ে গেল ক্লাবের উদ্দেশ্যে। চিতাবাঘকে সবচেয়ে ধূর্ত প্রাণী বলা হয়। এরা কখন নিজের টার্গেট মিস করে না। আমি এ যাবৎ নিবিড়কে লেপার্ড ভেবে ভুল করে এসেছি, কিন্তু এই ছেলে জাত চিতা। বলেই চায়ের কাপে চুমুক দিল ওসি সাহেব। হাবিব, আমি এই বিষয়ে কোনো সাহায্য করতে পারছি না। নিবিড়ের সাথে আগে তবুও হাই হ্যালোর সম্পর্ক ছিল, কিন্তু মামুন ইসলামের চালে আমি এমনভাবে আটকে গেছি, এখান থেকে বের হওয়ার সম্ভাবনা নাই। পদের লোভ দেখিয়ে আমার সাথে চুক্তি করিয়েছিল, বিনিময়ে কে রিপোর্ট করেছে এটার জানার জন্য আমাকে ব্যবহার করেছে। মাঝখান থেকে জিয়াউলের পরিবার পথে বসলো। ওদের কাছে আমি মুখ দেখানোর মতো অবস্থায়ও নেই। নিবিড়ের কথাই ঠিক, আমি আসলে রাজনীতিতে নাদান। বলে দীর্ঘশ্বাস ছাড়ল শ্যামল হাসান, তারপর কি মনে করে উঠে একটা ফাইল এনে দেখিয়ে বলে, এই ব্যাপারে যদি কেউ সাহায্য করতে পারে তবে সেটা একমাত্র স্বপ্না। কিন্তু মামুন ইসলাম এমনভাবে বাড়িটা পাহারার রাখে, একটা কাকপক্ষীয় বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না, আর পারলেও স্বপ্নার কাছ থেকে কিছু জানা অসম্ভব। এই ফাইলে ওই পরিবারের যাবতীয় সম্পদের হিসাব উল্লেখ আছে, ভ্যাট পর্যন্ত এরা ফাঁকি দেয় না। ওদের বিরুদ্ধে কথা বলার কোনো ফাঁকফোকর পর্যন্ত নেই। আচ্ছা, আমাকে লাস্ট একটা সাহায্য করুন। রাফিন ইসলাম সন অফ রূপক মণ্ডল, মানে এই ছেলেটা হিন্দু, তাহলে মুসলিম হলো কিভাবে? শোনো, কথায় বিশ্বাস আমি করি না, তবুও সাসপেন্সের খাতিরে বলছি। রূপক নাকি নিরুফাকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছিল এবং পরবর্তীতে রাফিনকে মামুন দত্তক নিলে তাকে নিজের টাইটেল দিয়ে মুসলিম বানায়। স্বেচ্ছায় নাকি অন্য কিছু, সেসব আমি জানি না। তবে রাফিন ছেলেটা রূপকের গুণ পেয়েছে, যদিও আমার সাথে ওইভাবে কথা হয়নি, লোকমুখে শোনা। জি, ওনার আচার ব্যবহার অতি উত্তম, তবে আমি এখন যে কথাটা বলবো সেটা অতি উত্তম না। দুই চুমুকে চা শেষ করে কাপ টেবিলে রাখতে রাখতে বলে ওসি সাহেব। শ্যামল হাসান সোজা হয়ে টান টান করে বসে। এবার ওসি হাবিব বলেন, জিয়াউলের স্ত্রীর ট্রান্সফার বিশেষ সুপারিশ প্রাপ্ত, এবং এই সুপারিশ করেছে রাফিন ইসলাম। এমনকি জিয়ারুলের মেয়ে জিয়ানার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল কয়েক মাসে এখানে আসার পর। তুমি কি বলতে চাইছো এসব প্রিপ্ল্যান করা? বাকিটুকু শুনলে বুঝতে পারবেন কি প্ল্যান চলছে। জিয়াউরুলরা মগবাজারে একটা ব্যস্ত এলাকায় থাকতো। হঠাৎ একদিন রাফিন ওকে ফোন দেয় টিউটর হয়ে। একটা বনেদি ধনী পরিবারে বিলংস করে, তার নিশ্চয়ই টিউশনের টাকার প্রয়োজন নেই। শ্যামল হাসান সোফায় শরীর এলিয়ে বসে মুচকি হেসে বলে, কিন্তু লাভ তো কিছু হয়নি, নিবিড় সব পণ্ড করে দিয়েছে। একদম, সাথে মেয়েটাকে এমনভাবে ঘিরে রেখেছে, ধরি মাছ না ছুঁই পানি। তুড়ি মেরে বলে ওসি সাহেব। তুমি কি বলতে চাও? আমি কিছু করব না, শুধু দেখব। এখানে সোয়ানে সোয়ান লড়াই, আমরা দর্শক। নিবিড় ঝুঁকে জিয়ানার মুখের দিকে তাকিয়ে বলল, এমন ডাবের স্বাদের মতো কোন মানুষ হয়? তারপর লম্বা জিহবা বের করে জিয়ানার ঠোঁট থেকে নাক বরাবর একটা লিক করলো। ইয়াক করে ধরফরিয়ে উঠে বসে জিয়ানা এবং কোলে শাশিকে দেখে ভ্রু কুচকে আশেপাশে নিবিড়কে খুঁজে। তারপর নিজের মাথায় নিজেই কাট্টা মারে সজোরে। অজ্ঞানের মেডিসিনে তার মাথার ঘিলু নিশ্চিত গলে গেছে। কোথায় বিলে আর কোথায় নিবিড়? কিন্তু সে না একটু আগে ড্রয়িং রুমে ছিল, না ওই বন্ধ রুমের দরজায় ছিল। নিবিড়ের কি যেন হয়েছিল। মাথা আবার যখন ঠিকঠাক কাজ করা শুরু করলো তখন জিয়ানা ফট করে উঠে দাঁড়ালো। শাশিকে কোলে নিয়ে হেঁটে আগায় সেই কক্ষের দিকে। দরজার কাছে এসে জিয়ানা থমকায়। ছলাৎ করে উঠে বুকের বাঁ পাশে যন্ত্রটা। ভেতর থেকে ভেসে আসছে যান্ত্রিক এক যন্ত্রের টুংটাং শব্দ, সাথে ভারী কি এক পুরুষের কণ্ঠের সুর। কান পাতে একবার দরজার উপর।
জিয়ানা স্তম্ভিত, নিজের হাতে নিজেই কামড় বসে। আবার স্বপ্ন দেখছে না তো? ব্যথা পেল বেশ। না, স্বপ্ন না, কিন্তু এই কোন শুকনীল নিবিড় যা গলায় এত দর? সে কেন দিনের আলোতে এত কঠিন? সে কেন নিজেকে আবৃত করে রাখে ঘন কালো মেঘে? তার চারিপাশে কেন বজ্রমেঘ? চাইল্ডহুড ট্রমাটাই কি শুধু কারণ, নাকি আরও কিছু আছে? বাচ্চা ফুল আর গান যে ব্যক্তি পছন্দ করে তার অন্তর কখনোই কঠিন হতে পারে না। নিবিড়কে কবিতা আওড়াতেও শুনেছে জিয়ানা। এই লোক আস্ত এক রহস্য। জিয়ানা হাত বাড়ায় দরজার দিকে, আবার হাত গুটিয়ে আনে। জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাবে না, কিন্তু জিয়ানাকে যে জানতে হবে সব। সেই পরিবারের নিজ রক্তের সাথে কিসের শত্রুতা? জিয়ানার উত্তর চায়, এবং উত্তর সব এই বন্ধ ঘরেই আছে নিশ্চিত। এই ঘরে ঢুকতে হবে জিয়ানাকে। আপাতত আঙ্কি পাঙ্কি কিছু করবে না, তাই আস্তে করে সরে আসলো দরজা থেকে। গতকালের পর আর খাওয়া হয়নি, পেটে ছুঁচো দৌড়াচ্ছে এখন। স্যাশিকে নামিয়ে আশেপাশে দেয়াল ঘড়ি খুঁজে রাত ঠিক কতটা গভীর জানা দরকার। তার ব্যাগ পড়ে আছে টি টেবিলে। দ্রুত পায়ে ব্যাগের কাছে পৌঁছায়। সারা ব্যাগ হাতড়েও ফোনের হদিস পেল না। মেন দরজায় বিশাল এক্সট্রা তালা ঝুলানো। তাকে কি বন্দি করে রাখবে নাকি? আগে কিছু খাওয়া দরকার। জিয়ানার বন্দি এক পাল্লায় যায় না। হেসে হেসে ফ্রিজ খুলে কিছু কোল্ড কফির ক্যান, সসেজ, ব্রোকলি আর ডিম আছে, সব বের করে রান্নাঘরে নিয়ে যায়। বরাবরের মতোই তুলা রান্নাঘর। আহা, জীবনেও মনে হয় ব্যবহার করে নাই, সব নতুন। এই লোকের বাথরুম দেখতে হবে কেমন, সেটা নিশ্চিত ব্যবহার না করে নতুন রাখেনি। কি জানি এলিয়েন মার্কা ব্যাটা, এমনটা হতেই পারে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।